সাউন্ড অন করা। যাব। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের ইংরেজি প্রথম পত্রের একদম প্রথম ক্লাসে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই ক্লাস 9 এর এখানে আছো এবং আজকে আমরা ইংরেজি প্রথম পত্রের প্রথম ইউনিটের প্রথম লেসন, অর্থাৎ সবকিছু প্রথম দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। সবাই কেমন আছো একটু আমাকে জানাও, অ্যান্ড বিফোর স্টার্টিং আওয়ার ক্লাস ভাইকে এটাও জানাও যে ভাইয়ার কথাগুলো শুনতে পাচ্ছ কিনা, অলসো বোর্ডের লেখাটি দেখতে পাচ্ছ কিনা। এই দুইটা জিনিস ভাইয়াকে অবশ্যই অবশ্যই তোমাদেরকে জানাতে হবে। সুমাইয়া ইসলাম আমাদের সাথে আছো, শফি আছো, শিফা আমাদের সাথে আছো, নদী আছো ভাইয়া, সাঈদ মোহাম্মদ আমাদের সাথে আছো, অল ক্লিয়ার বলছো, গালিব বলছে অল ক্লিয়ার। ফেসবুক থেকে জিদনি নিয়াম সবার প্রথমে জয়েন করেছো। হ্যালো হ্যালো জিদনি, ভালো আছো কিনা? মুহতামিম, তারপরে হচ্ছে যে তাহিয়া আছো, হিমেল আছো। হ্যালো হ্যালো এভরিওয়ান, সবার সালাম ভাই একবারে নিয়ে নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই আশা করি অনেক অনেক বেশি ভালো আছো ভাইয়া। সো রায়হান আমাদের সাথে আছে, তারপরে হচ্ছে নওশিন আছো, তাহমিদ আছে, অর্পিতা মানি আমাদের সাথে আছো, আরিয়ান আছো, গ্রেট গ্রেট, আকসারা এশা আমাদের সাথে আছো, হ্যাঁ জয়নব আছো ভাইয়া, তারপর ইয়াসিন আক্তার আমাদের সাথে আছে, জুবাইর আছো, সারা সামিয়া আছো। ইয়েস, গ্রেট ডিয়ার স্টুডেন্টস, সবাই অনেক 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 বেশি ভালো আছো। ওকে, সো আমরা অলরেডি 3টা ক্লাস নিয়েছি, তোমাদের সেকেন্ড পেপারের 3টা ক্লাস নিয়েছি এবং 3টা ক্লাসে ছিল হচ্ছে আমাদের গ্রামার বেসড, গ্রামারের উপরে ছিল। পার্টস অফ স্পিচের উপরে তোমাদের পুরোপুরি 3টা ক্লাস নিয়েছিলাম ভাইয়া। চাইলেই পার্টস অফ স্পিচ তোমাদের একটা ক্লাসে কভার করতে পারতাম, 2টা ক্লাসে কভার করতে পারতাম, বাট ভাইয়ার মনে হয়েছে পার্টস অফ স্পিচ ডিটেলসে যদি প্রথম স্টেপটা যদি অনেক স্ট্রং হয়, তাহলে পরবর্তী জার্নিটা আমাদের জন্য সহজ হয়। এজন্য প্রথম স্টেপটাই তোমাদেরকে হচ্ছে সহজ করার জন্যই, একটু শক্ত করার জন্যই কিন্তু 3টা ডিটেইলড ক্লাস ভাইয়া হচ্ছে গ্রামারের উপরে নিয়েছি। এবং আজকে তোমাদেরকে ইনশাল্লাহ জেমসও দিব। লাস্ট 3টা ক্লাসে ভাইয়া জেমস দিতে পারি নাই, সো আজকের ক্লাসে তোমাদেরকে অনেকগুলো জেমস দিব। সবাই ক্লাস একদম যদি ঠিকঠাক মতো করে করো, মনোযোগ দিয়ে করো, আজকে আমি র্যান্ডমলি তোমাদের অনেককে আমি অনেকগুলো জেমস দিব। প্রথম 3টা ক্লাস এবং আজকে 4 নাম্বার ক্লাস, 4টা ক্লাসের জেমস আমি একবার আজকে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো দেখা যাক কে কে এখানে সবচেয়ে বেশি মনোযোগী। যে যত বেশি মনোযোগী থাকবে তাতে আমি তত বেশি হচ্ছে জেমস দিব। এবং যে সুন্দর করে তোমার কি বলা হয়, আই মিন জিনিসগুলো প্রেজেন্ট করতে পারে বা উত্তর ঠিক মতো দিতে পারে, তাকে আমি আলাদা করে জেমস দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ভাইয়ের হাত আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে, হাতে দাগ আছে একটু, হাতে জাস্ট একটু 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 দাগ আছে, দেখতে পাচ্ছ তোমরা হয়তো বা দাগটা। এই দাগটা যদি চলে যায় বাদ বাকি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। ওকে, তাহলে আমরা শুরু করি নাকি? সবাই মনোযোগ দিবা তো? প্রমিস করছো ভাইয়ার ক্লাসে সবাই ঠিকঠাক মতো করে মনোযোগ দিবা? গ্রামার ক্লাস তো আমরা ঠিকঠাক মতো করেই করেছি। আমরা ফার্স্ট পেপার আজকে শুরু করেছি। ফার্স্ট পেপারের এই ইউনিটটা পড়ানোর পরে এই ইউনিটের উপরে তোমাদের 2টা ক্লাস, সো 2টা ইউনিট কভার করার, 2টা ক্লাস কভার করার পরে আমরা আবার সেকেন্ড পেপারে চলে যাব। সেকেন্ড পেপারে একটা টপিক কভার করার পরে আমরা আবার ফার্স্ট পেপারে আসবো। মানে দুটো পেপার আমরা সাইমালটেনিয়াসলি একটার পর একটা কিন্তু অল্প 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 করে শিখবো, যাতে শুধু ফার্স্ট পেপারই পড়বো বা সেকেন্ড পেপারই পড়বো এমনটা যেন না হয়। দুটো পেপার আমরা গুছিয়ে মিলিয়ে ঝিলিয়ে কিন্তু আমরা সবাই পড়বো। ওকে, তাহলে শুরু করি আমাদের ইংরেজি প্রথম পত্রের একদম প্রথম লেসনটা শুরু করছি। একটু পরে আজান দিবে, তো আমরা একটু পরে আজান ব্রেকও তো দিবই, আজান ব্রেক তো দিবই, পাশাপাশি হচ্ছে তোমাদের কি বলে এটাকে নামাজ ব্রেকও দিব, বাট 4 থেকে 5 মিনিট পর আজান দিবে মেবি। সো আমরা ততক্ষণ পর্যন্ত যতটুকু পড়া যায় ততটুকু পড়ি। আচ্ছা, পড়া শুরু করার আগে দেখো আমাদের প্রথম যে ইউনিটের নাম হচ্ছে ভাই আমাদের সেন্স অফ সেলফ। আমাদের যে ইউনিট 1 এর নাম হচ্ছে সেন্স অফ সেলফ। ওকে, তো সেন্স অফ সেলফের যে প্রথম যে লেসনটা আছে সেটা হচ্ছে আমাদের মিস্টার মতি। লেসন 1 মিস্টার মতি বাই রাহাত আবির। রাহাত আবির হচ্ছে তোমার স্বনামধন্য একজন গল্প লেখক, ছোট গল্প লেখক রাহাত আবির। তো উনি এই যে মিস্টার মতি একটা গল্প লিখেছেন ভাইয়া, মিস্টার মতি নামের একটা গল্প লিখেছেন। এবং তুমি দেখবা তোমাদের ইংরেজি প্রথম পত্রে অনেকগুলো গল্প আছে,
অনেক ঐতিহাসিক গল্প তোমাদের বইতে আছে, আবার অনেক তোমার কি বলে শিক্ষণীয় গল্প তোমাদের বইতে আছে, অনেক ধরনের তোমার কি বলে এটাকে যুদ্ধ বিগ্রহের গল্প তোমাদের বইতে আছে। মানে ইংলিশ ফার্স্ট পেপার পুরোটা হচ্ছে এক ধরনের গল্পের বই। ইংরেজি প্রথম পত্র পুরোটাই কি আমাদের হচ্ছে গল্পের একটা বই। সবাই প্রথম পত্রের বইটা ওপেন করো। যাদের কাছে বই নাই, খাতা নাই, তারা কিন্তু আজকে পিছিয়ে পড়বা। কারণ ভাইয়া যখন পড়াই, ফার্স্ট পেপার যখন তোমাদেরকে পড়াবো, আমি কিন্তু পার্টস অফ স্পিচ তোমাদেরকে আইডেন্টিফাই করে দেখাবো। তো ওই যে আমরা যে পার্টস অফ স্পিচ পড়লাম, তার উপর বেস করে আজকে আমরা এই লেসন থেকে কিভাবে পার্টস অফ স্পিচ বের করতে হয়, কোনটা কি ধরনের পার্টস অফ স্পিচ, এটা আমরা একটু হচ্ছে আইডেন্টিফাই করে দেখবো। তাহলে আমাদের প্র্যাকটিসটাও কিন্তু সুন্দর মতো করে পার্টস অফ স্পিচের ক্ষেত্রে হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে বই খাতা নিয়ে সবাই প্রস্তুত হয়ে যাও, শুরু করবো আমরা। তো রাহাত আবির, এই যে রাহাত আবির মিস্টার মতি যে গল্পটা লিখেছেন, এই গল্পটা আসলে কিসের উপরে? এই গল্পটা কিসের উপরে? তুমি দেখবে তোমাদের বইতে ইউনিট 11 আছে। ইউনিট 11-এ অনেকগুলো কবিতা আছে, অনেকগুলো গল্প তোমাদের ইউনিট 11-এ আছে। এভাবে পুরো পুরো বইতেই বিভিন্ন রকমের কবিতা আছে, বিভিন্ন রকমের প্যাসেজ গল্প তোমাদের বইতে আছে, বিভিন্ন রকমের প্যাসেজ গল্প তোমাদের বইতে আলটিমেটলি আছে। তো রাহাত আবির মিস্টার মতি গল্পে কি বলেছেন? মিস্টার মতি গল্প আমাদের প্রত্যেকটা লেসন, দেখো প্রত্যেকটা লেসন হচ্ছে এক একটা তথ্য আমাদেরকে দিয়ে যায়। ইংরেজি প্রথম পত্রের প্রত্যেকটা লেসন আমাদেরকে এক একটা তথ্য আমাদেরকে দিয়ে যায়। ওকে, এবং একটা তোমার কি বলে এটাকে আইডিয়া, বিভিন্ন বিষয় সম্পর্কে নলেজ, জ্ঞান আমাদেরকে প্রোভাইড করে। সো মিস্টার মতি বাই রাহাত আবির এই লেসনটাও আমাদেরকে নির্দিষ্ট একটা বিষয় সম্পর্কে বলে যায়, নির্দিষ্ট একটা জ্ঞান আমাদেরকে প্রোভাইড করে যায়। এখন কি ধরনের গল্প আমাদেরকে প্রোভাইড করে, কি ধরনের গল্প আমাদেরকে এটা শেখায়, বলে কি ধরনের গল্প? মিস্টার মতি যখন তুমি পড়বা, তুমি দেখবা এই গল্পের মধ্যে আমাদের সমাজে কি থাকে। সমাজে কিন্তু অর্থনৈতিক ডিফারেন্স থাকে না ভাইয়া, বিভিন্ন রকমের কি ইকোনমিক ক্লাস থাকে না আমাদের সমাজের মধ্যে, বিভিন্ন রকমের কি থাকে ভাইয়া, আমাদের বিভিন্ন রকমের ইকোনমিক ক্লাস থাকে না, ইকোনমিক ক্লাস থাকে না, বা বিভিন্ন রকমের কি থাকে তোমার হচ্ছে এডুকেশনের যে শিক্ষিতের যে ক্লাস, তোমার হচ্ছে কি বলে এটাকে এডুকেটিভ, শিক্ষা ভিত্তিক এডুকেটিভ ক্লাসও কি থাকে আমাদের বইতে কিন্তু আলটিমেটলি থাকে। এডুকেটিভ ক্লাস থাকে সমাজের মধ্যে, এবং ইকোনমিক ক্লাস কি আমাদের সমাজের মধ্যে থাকে, থাকে না? তুমি দেখবা কিছু মানুষ উচ্চবিত্ত, কিছু মানুষ মধ্যবিত্ত, কিছু মানুষ তোমার হচ্ছে কি নিম্নবিত্ত, অর্থনৈতিক ক্লাস থাকে। আবার কিছু মানুষ অনেক শিক্ষিত, কিছু মানুষ তোমার কি অল্প শিক্ষিত, কিছু মানুষ একদমই কি মূর্খ। তাহলে শিক্ষার দিক থেকে সমাজের মধ্যে, শিক্ষার দিক থেকে তোমার কি থাকে লেভেল থাকে, আবার তোমার কি অর্থনৈতিকের দিক থেকেও কি থাকে তোমার লেভেল থাকে। শিক্ষার দিক থেকে লেভেল থাকে এবং অর্থনীতির দিক থেকেও কি মানুষের লেভেল থাকে, ধাপ থাকে, কেউ অনেক বেশি, কেউ মাঝারি, কেউ অনেক কম। তো এই যে লেভেল ভিত্তিক, লেভেল অনুযায়ী মানুষের দুঃখ দুর্দশাও কি হয়, কম বেশি হয়। দেখবা যাদের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো তারা একটু সুখে থাকে বা দুঃখে থাকে, কিন্তু যাদের অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ তারা আরো বেশি কষ্টে থাকে বা সুখে থাকে। মানে অনেক সময় দেখা যায় টাকা বেশি হলেও মানুষ দুঃখে থাকে। তো মানুষের লেভেল অনুযায়ী, অর্থনৈতিক লেভেল অনুযায়ী কিন্তু সুখ দুঃখটাও কি হয়, কম বেশি হয়। আবার শিক্ষার যে লেভেল, শিক্ষার লেভেল অনুযায়ী কিন্তু মানুষের কি হয়, সুখ দুঃখ কম বেশি হয় না? সুখ দুঃখ কম বেশি হয় কি না? হয়। তো এই পুরো গল্পটা বেসিক্যালি আমাদের অর্থনৈতিক যে গল্প, অর্থনৈতিক যে লেভেল আছে, ধাপ আছে, সেটার জিনিসের রিফ্লেকশন, সেটার একটা প্রতিভাব বা মানে সেটার একটা ধরন আমরা এই লেসনে দেখব। এই যে এডুকেটিভ ক্লাস, শিক্ষার যে ক্লাস, শিক্ষার যে মূল্য রয়েছে, ওই শিক্ষার মূল্যটা আমরা এই গল্পের মধ্যে একটু হলেও দেখতে পাবো। বুঝছো সবাই? গল্পে কি নিয়ে বলেছে সেটাকে আইডিয়া পেয়েছো হালকা? বাকি জিনিস ডিটেলস আমি একটু পরে তোমাদেরকে শেখাবো। আজান দিচ্ছে ভাইয়া, আজান দিচ্ছে, আমি আজান ব্রেক এবং নামাজ ব্রেক তোমাদেরকে দিচ্ছি। 4:17 বাজে, ঠিক 4:27 চলে আসবো। ওকে, 4:27 ঠিক ভাইয়া চলে আসবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আমাদের এই পুরো লেসনে ইকোনমিক ক্লাস নিয়ে বলেছে এবং এডুকেটিভ ক্লাস নিয়ে বলেছে। সো ইকোনমি, অর্থনৈতিক অবস্থা অনুযায়ী মানুষের সুখ দুঃখ যেরকম আপ ডাউন করে, শিক্ষার দিক থেকেও কি মানুষের সম্মান, সুখ দুঃখ কি করে আপ ডাউন করে। তাহলে এই দুইটা জিনিস কিভাবে আমাদের জীবনে অ্যাপ্লাই হয়, আমাদের জীবনকে প্রভাবিত করে, সেই জিনিসটা পুরো লেসনটার মধ্যে আমরা একটু দেখব। ওকে, আচ্ছা, সেন্স অফ সেলফ। দেখো ভাইয়া, এই যে সেন্স অফ সেলফ, এইটার অর্থটা কি? সেন্স মানে কি? সেন্স বলতে বোঝায়
নিজের বিবেক বুদ্ধি। সেন্স বলতে বোঝায় নিজের বিবেক বুদ্ধি বা অনুভূতি। সেন্স বলতে বোঝায় কি আমাদের অনুভূতি। অফ মানে এর, অফ মানে এর, এবং সেলফ মানে কি নিজের। তাহলে নিজের অনুভূতি সম্পর্কে এখানে আমরা শিখব, নিজের অনুভূতিগুলো নিয়ে। এখানেও পুরো এই লেসনটার মধ্যে একজন মায়ের অনুভূতি নিয়ে কথা বলা হয়েছিল। এই লেসনটার মধ্যে কি একটা মায়ের যে অনুভূতি, সন্তানের প্রতি মায়ের যে অনুভূতি, বা বিভিন্ন প্রাকৃতিক বিভিন্ন রকমের প্রাণীর প্রতি মানুষের যে অনুভূতি, ওই অনুভূতি নিয়েও এই লেসনে হালকা একটা আইডিয়া আমরা পাবো। বুঝছো ভাইয়া? এই জন্য বলেছে সেন্স অফ সেলফ, নিজের ব্যাপারে যে অনুভূতি, সে অনুভূতির একটা আইডিয়া আমরা এই গল্পের মধ্যে আজকে দেখব। তাহলে বেশি কথা বলছি না, নামাজের পরে পুরো গল্পটা আমরা ডিটেইলসে দেখার চেষ্টা করব। নামাজের পরে পুরো লেসনটাকে আমরা ডিটেইলসে দেখার চেষ্টা করব। ওকে, টেক কেয়ার, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে একটু পরেই। আল্লাহ হাফিজ।
হ্যালো এভরিওয়ান। ভাইয়া হচ্ছে নামাজ অজু করে আসলাম মাত্র। তো ভাইয়াকে একটু তোমার সময় দাও। ২ মিনিট আছে যদিও ক্লাস শুরু করা ২৭ বাজতে। তো হয়তো ভাইয়া একটু লেট হতে পারে। আমরা ৩০ ক্লাসটা শুরু করছি ইনশাল্লাহ, হ্যাঁ? ৩০ বা ৩২ দিয়ে ক্লাস শুরু করব। তোমরা অ্যাক্টিভ থেকো কিন্তু।
ওকে, সো হ্যালো এভরিওয়ান, নামাজ ব্রেকের পর আমরা সবাই আবার চলে আসি। সবাইকে ওয়েলকাম করছি আমাদের ক্লাসে ওয়ান্স অ্যাগেইন। আমরা এবার নামাজ শেষ সব কিছুই কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ, এবং আমরা ক্লাস শুরু করছি। আর বেশি কোনো কথা বলবো না, আমরা ডিরেক্টলি ক্লাস শুরু করি। সো ভাই আবারও বলছি, এই পুরো ক্লাসটা জুড়েই একজন মায়ের সাথে তার সন্তানের সম্পর্কটা নিয়ে কথা বলা হয়েছে। একটা মায়ের সাথে যে একটা প্রাণীর সম্পর্ক কেমন হইতে পারে, একটা মোরগের সম্পর্ক কেমন হইতে পারে সেটা আমরা দেখব। এবং এই যে মিস্টার মতি, কি, আচ্ছা মিস্টার মতির নাম শুনে তোমাদের কি মনে হয়? মতি কে বলো দেখি ভাইয়া? মিস্টার মতির নাম শুনে তোমাদের কাছে কি মনে হচ্ছে? মতি কে বলো দেখি? মতি হচ্ছে একটা মোরগ। ইয়েস, মতি কিন্তু কোনো ব্যক্তি না, মতি হচ্ছে একটা মোরগ। সো একটা মোরগ সম্পর্কে, একটা মোরগের সাথে মানুষের যে আত্মিক সম্পর্ক হতে পারে সেই জিনিসটা আমরা দেখব। এই জন্য বলেছে সেন্স অফ সেলফ, মানে নিজের অনুভূতিটা কি, অনুভূতিগুলো সম্পর্কে এখানে বলা হয়েছে। এবং শিক্ষার সাথে বা তোমার ইকোনমিক ক্লাসের সাথে জীবন যে অনেক বেশি জড়িত সেটা আমরা আজকে দেখব। তো দেখো কি বলেছে, ইকোনমি অ্যান্ড এডুকেশন আর টু মেজর ফ্যাক্টরস দ্যাট সেগ্রেগেট পিপল ইন আ সোসাইটি। বলছে অর্থনীতি, ইকোনমি বলতে বোঝায় অর্থনীতি এবং শিক্ষা, এডুকেশন বলতে কি বোঝায়? শিক্ষা। দুটোই কোন ধরনের পার্ট অফ স্পিচ? দেখো, ইকোনমি অ্যান্ড এডুকেশন দুটো সেক্টরকে ইন্ডিকেট করা হয়েছে, দুটো সেক্টরের নামকে বোঝানো হয়েছে, দুটো সেক্টরের নাম। তো সেক্টরের নাম বুঝলে সেটা আমাদের কি হয়? সেটা আমাদের নাউন হয়। তাহলে এডুকেশনও কি নাউন, এবং ইকোনমি এইটাও কি আমাদের হচ্ছে নাউন। তাহলে ইকোনমি অ্যান্ড এডুকেশন আর টু মেজর ফ্যাক্টরস, দুইটা মানে বড় বিষয়। ফ্যাক্টর বলতে কি বোঝায়? ফ্যাক্টরস বলতে এখানে বিষয়কে বোঝায়, এটা হচ্ছে আমাদের নাউন। এবং মেজর বলতে বোঝায় বড়, বিশাল বিষয়। তাহলে এইটা নাউনকে মডিফাই করছে, দ্যাটস ওয়াই মেজর হচ্ছে কি আমাদের এখানে অ্যাডজেক্টিভ। তাহলে আর হচ্ছে আমাদের এখানে কি? ভার্ব। ওকে, টু হচ্ছে আমাদের এখানে সংখ্যাকে বোঝায়, এটাও কি আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে কোনো জিনিসের সংখ্যা, অবস্থা বা গুণ, দোষ বুঝালে সেটা আমাদের অ্যাডজেক্টিভ হয়। সো ইকোনমি অ্যান্ড এডুকেশন, অর্থনীতি এবং শিক্ষা দুইটা আমাদের দুটো মেজর, বিশাল বড় ধরনের দুটো বিষয়, দুটো মেজর ফ্যাক্টরস, দুটো বড় বিষয় দ্যাট সেগ্রেগেট পিপল ইন আ সোসাইটি, যেটা একটা সমাজে মানুষকে আলাদা করে। অর্থনীতি এবং শিক্ষা হচ্ছে দুইটা বিষয়, বড় বিষয়, যেটা সমাজের মানুষকে কি করে? আলাদা করে ফেলে, সেপারেট করে। সেগ্রেগেট বলতে বোঝায় কি? সেগ্রেগেট বলতে বোঝা হচ্ছে আলাদা করা। সেগ্রিগেট মিন্স তোমার হচ্ছে আলাদা করা। এটাকে সেপারেটও বলতে পারি আমরা, তাহলে দ্যাট সেগ্রিগেট অথবা সেপারেট পিপল ইন আ সোসাইটি, সমাজের মধ্যে মানুষকে কি করে? তোমার হচ্ছে সেগ্রিগেট করে, মানে আলাদা করে। ওকে, মিস্টার মতি ইজ আ স্টোরি বাই আ বাংলাদেশি রাইটার রাহাত আবির। মিস্টার মতি হচ্ছে একটা গল্প, কে লিখেছেন? বাংলাদেশের রাইটার রাহাত আবির লিখেছেন। রিড দ্য টু সেকশনস অফ দ্য স্টোরি, বলছে যে রিড দ্য টু সেকশনস অফ দ্য স্টোরি। এই গল্পের দুইটা সেকশন আমরা এখন পড়ব। প্রথম সেকশনে একটা বিষয় নিয়ে কথা বলেছেন, এবং সেকেন্ড সেকশনে অন্য একটা বিষয় নিয়ে কথা বলেছেন। ওকে, ফাহাদ আবির না, রাহাত আবির ভাইয়া। সো ওকে, সো দুটো সেকশন, দুটো বিষয় ভাগ করা হয়েছে। এন্ড বলছে এই দুটো সেকশন পড়ো, এন্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য আইডেন্টিটি অফ পিপল বিলঙ্গিং টু ডিফারেন্ট সোশ্যাল ক্লাস। এবং বলছে যে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বুঝার চেষ্টা করো। কি বুঝার চেষ্টা করতে বলছে? বুঝার চেষ্টা করতে বলছে দ্য আইডেন্টিটি অফ পিপল বিলঙ্গিং টু ডিফারেন্ট সোশ্যাল ক্লাস, মানে সমাজের বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন রকমের মানুষ বসবাস করে। ওই মানুষগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করো, ওই মানুষগুলোকে চেনার চেষ্টা করো। যে মানুষের অর্থনৈতিক অবস্থা এবং শিক্ষার অবস্থা যে সমাজের মানুষকে বিভক্ত করে, আলাদা করে, সে জিনিসটা দেখার চেষ্টা করো, বুঝার চেষ্টা করো। এটা বলেছে আমাদের। অলসো থিঙ্ক অ্যাবাউট হাউ দ্য হিউম্যান ওয়ার্ল্ড অ্যান্ড অ্যানিমালস বার্ডস আর ইন্টার রিলেটেড। এবং এই পুরো পৃথিবীতে মানুষ এবং যে অ্যানিমেল বা পাখি, মানুষ এবং জীবজন্তু, পাখি, প্রাণী যে একটা আরেকটার সাথে সম্পর্কিত, একজন আরেকজনের সাথে সম্পর্কিত, সেটা বুঝার চেষ্টা করো। সো এখানে দুইটা জিনিস বের করার চেষ্টা করতে বলেছে। পুরো গল্পটা পড়ে দুইটা জিনিস বের করার চেষ্টা করতে বলেছে। একটা কি? একটা হচ্ছে মানুষের অর্থনৈতিক অবস্থা এবং শিক্ষার অবস্থা,
এই দুটোর উপর বেস করে যে সমাজে বিভক্ত হয়, সমাজে ডিফারেন্সিয়েট করা হয়, আলাদা শ্রেণী তৈরি হয়, সেটা কিভাবে হয় এটা দেখার চেষ্টা করতে বলছে 1 নাম্বার। এবং 2 নম্বরে বলেছে মানুষ এবং পশু পাখির সাথে, মানুষ এবং পশু পাখির সাথে যে সম্পর্ক রয়েছে মানুষের এবং পশু পাখির, সে সম্পর্কটা এখানে কি বোঝার চেষ্টা করতে বলেছে। তাহলে দুইটা জিনিস কিন্তু টেক্সট বুকে, তোমাদেরকে টেক্সট বুকই তো পড়াচ্ছি, তোমাদেরকে তো টেক্সট বুকই তো পড়াচ্ছি, এটা তো পুরো লেসন, এটা তো পুরো লেসনের অংশ তোমাদেরকে পড়াচ্ছি। ভাইয়া তুমি কোথায় আছো? হ্যাঁ জুবাইর তুমি কোথায় আছো ভাইয়া? ক্লাসে মনোযোগ দাও। দেখো এখান থেকে শুরু, আমাদের লেসনটা এখান থেকে বেসিক্যালি শুরু। কি বলেছে দেখো, আমিন ইজ 17 হোয়েন দ্য ওয়ার ব্রেকস আউট। আমিন ইজ 17, আমিন হচ্ছে একটা ছেলে, একটা বাচ্চা, বাচ্চা বলতে 17 বছর বয়স। আমিন ইজ 17, আমিনের বয়স তোমার কি 17 বছর। হোয়েন দ্য ওয়ার ব্রেকস আউট, যখন যুদ্ধ শুরু হয়েছে। হোয়েন দ্য ওয়ার ব্রেকস আউট, ওয়ার বলতে এখানে কি বুঝাইছে? যুদ্ধকে বুঝাইছে। হোয়েন দ্য ওয়ার ব্রেকস আউট, এটাকে যুদ্ধ, যখন যুদ্ধ শুরু হয়েছে। ব্রেকস আউট, ব্রেকস আউট বলতে বোঝায় শুরু হওয়া। ব্রেকস আউট বলতে কি বোঝায়? শুরু হওয়াকে বুঝাইছে। সো আমিন হচ্ছে মাত্র 17 বছর বয়স যখন যুদ্ধ শুরু হয়েছে। এখন যুদ্ধ বলতে, যুদ্ধ বলতে এখানে কোন যুদ্ধকে বুঝাইছে তোমরা কি জানো? যুদ্ধ বলতে এখানে কিন্তু মুক্তিযুদ্ধকে বুঝায় নাই। 1971 সালে যে যুদ্ধ, ওই যুদ্ধকে কিন্তু বুঝায় নাই। এখানে তোমার হচ্ছে নো নো, এটা 71-এর গল্প না। নো, এটা 71-এর গল্প না ভাইয়া। সো হোয়েন দ্য ওয়ার ব্রেকস আউট, এটা কিন্তু মানে 71-এর যুদ্ধকে বুঝায় নাই। এখানে তোমার এখানে বুঝাইছে জীবন যুদ্ধকে বুঝাইছে। জীবন যুদ্ধ, জীবন যুদ্ধ কিরকম? মানে আমিন একটা ছেলে, আমিনের বয়স খুব বেশি না, আমিনের বয়স মাত্র 17 বছর বয়স। আমিনের মায়ের নাম হচ্ছে সোনাভান। আমিনের মায়ের নাম কি? আমিনের মায়ের নাম দেখো ভাইয়া সোনাভান। সোনাভান হচ্ছে আমিনের মা। দেখো এখানে 3টা চরিত্র আছে এই গল্পে, 3টা চরিত্র আছে, 3টা চরিত্র, মেজর 3টা চরিত্র আছে এই গল্পে। একটা হচ্ছে আমাদের কে? সোনাভান। একটা হচ্ছে সোনাভান। সোনাভান বেসিক্যালি কে? ওকে, একজন হচ্ছে আমাদের সোনাভান। সোনাভান কে? সোনাভান হচ্ছে আমিনের মা। সোনাভান হচ্ছে কি? আমাদের আমিনের মা। তো আমিনের মা এবং আমিন, এবং আরেকটা হচ্ছে আমাদের এই যে মতি। মতি বলতে কে বুঝায়? আচ্ছা আমি তোমাদেরকে লিখে পড়াই। এখানে 3টা চরিত্র আছে এই গল্পে, 3টা ক্যারেক্টার আছে। একটা হচ্ছে মতি, মতি হচ্ছে মেজর ক্যারেক্টার। মতি হচ্ছে মোরগ, মতি হচ্ছে একটা কক, একটা মোরগকে বোঝানো হয়েছে। এবং 2 নম্বর হচ্ছে আমাদের আমিন। আমিন হচ্ছে একটা ছেলে, আমিন ইজ এ বয়। আমিনের বয়স কত? আমিনের বয়স মাত্র 17 বছর। একটু জেনজি ওয়ার্ড লিখলাম, ইয়ার্স, ফেসবুকের ইয়ার্স লিখলাম, পুরোটা না লিখে। আচ্ছা আমিন হচ্ছে একটা ছেলে। এবং 3 নম্বর হচ্ছে মেজর ক্যারেক্টার সোনাভান। 3 নম্বরটা কি আমাদের? সোনাভান। ওকে, সোনাভান হচ্ছে কি? আমিনের মা। সোনাভান কি? আমিনের মা। এবং সে মোটামুটি কি বয়স হয়েছে আমিনের মায়ের। এবং আমিনের যে বাবা, আচ্ছা আমিনের যে বাবা, আমিনের যে ফাদার, ফাদারের নামটা এখানে বলে নাই, বাট ফাদার আমিনের যে বাবা, সে বাবা মারা গিয়েছে ভাইয়া। আমিনের বাবা কি হয়েছে? আমিনের বাবা তোমার হচ্ছে মারা গিয়েছে। আমিনের বাবা তোমার হচ্ছে মারা গিয়েছে। তো দেখো একটা পরিবারে, একটা পরিবারে যখন উপার্জন করার মতো যে ব্যক্তি থাকে, উপার্জন করার মতো যে ব্যক্তি থাকে, সে ব্যক্তি যদি মারা যায়, সে পরিবারের অবস্থা কি অনেক কষ্টের, মানে অবস্থা অনেক খারাপ হয়ে যায় না? সে পরিবারের অবস্থা কি অনেক খারাপ হয়ে যায় না? তখন কি ওই পরিবারের হাল কাকে ধরতে হয়? ওই পরিবারের হাল কাকে ধরতে হয়? পরিবারের হাল পরিবার, মানে ওই পরিবারে যে বড় ছেলে আছে বা পরিবারে যে ছেলে আছে, ওই ছেলেকে ধরতে হয় না? পরিবারের বড় ছেলেকে ধরতে হয়। আমার বাবা আছেন কিন্তু তারপরে ভাইয়া পরিশ্রম করছি, আমি বড় ছেলে, তা আমি বড় ছেলে হিসেবে কিন্তু ভাইয়া দায়িত্ব অনেক বেশি থাকে। বাবা থাকুক, বাবা থাকলেও কি বড় ছেলের দায়িত্ব এমনিতেই থাকে। আর বাবা যদি না থাকে তখন বড় ছেলের দায়িত্ব কিন্তু আরো অনেক, মানে আরো বেড়ে যায়, কয়েক গুণ বেড়ে যায়। তোমাদের মধ্যে অনেকেই হচ্ছে একমাত্র ছেলে পরিবারের আছো না? অনেকে বড় ছেলে এখানে আছো না? তুমি দেখবা কয়েক বছর পরে জীবনটা কতটা কঠিন। তুমি যদি এখন থেকে নিজেকে প্রস্তুত না করো, নিজেকে প্রিপেয়ার না করো, তাহলে তুমি আজ থেকে 7, 5, 6 বছর পরে তুমি কিন্তু অনেক মানে কি বলে এটাকে, একটা শোচনীয় অবস্থার মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে। সো টাইম থাকতে নিজেকে প্রিপেয়ার করো, নিজের জায়গাটাকে স্ট্রং করো এবং পরবর্তী সময়ের জন্য নিজেকে প্রস্তুত করো। অনেকে এখানে আছো আমি জানি, বুঝতে পারছো? সো বড় ভাইদের, বড় ছেলেদের কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। সো এখানে দেখো আমিনের বাবা যেহেতু মারা গিয়েছেন, আমিনের বাবা মারা যাওয়ার পরে পুরো পরিবারের দায়িত্ব আমিনের মায়ের উপরে ছিল। যখন আমিন বড় হয়েছে, যখন আমিন ছোট ছিল তখনই তার বাবা মারা গেছে।
তো আমিন যখন বড় হয়েছে, 17 বছর বয়স যখন আমিনের হয়েছে, তখন পরিবারের দায়িত্ব আমিনের উপর গিয়ে পড়ছে। পরিবারের দায়িত্ব কার উপর পড়ছে? আমিনের উপর গিয়ে পরিবারের দায়িত্ব পড়ছে। তো ওই যে পরিবারের দায়িত্ব নিতে গিয়ে পরিবার, দেখো নতুন একটা সেক্টর, নতুন একটা জীবন আমিন শুরু করছে না? আমিন ছোটবেলায় যেরকম বাপ মায়ের আদর পাইছে, বড় হয়ে কি আমিন নিজে একটাকে এখন কাজ করার জন্য যাচ্ছে না ভাইয়া? আমিন এখন নিজে কাজ করার জন্য যাচ্ছে। তো ওই যে সে কাজ করার জন্য নতুন একটা জীবন শুরু করছে, ওই জীবনটাকে বেসিক্যালি, ওই কর্মক্ষেত্রটাকে বেসিক্যালি সে যুদ্ধ হিসেবে তুলনা করছে। ওটাকে জীবন যুদ্ধ। 71 সালে এখানে ওয়ার বলতে, এখানে যুদ্ধ বলতে 71-এর যুদ্ধকে বুঝায় নাই। এখানে যুদ্ধ বলতে জীবন যুদ্ধকে বুঝাইছে, জীবন যুদ্ধকে বুঝাইছে ভাইয়া, বুঝছো? সেটাকে নিজের জীবন যুদ্ধ যেটা আছে, ওই নিজের জীবন যুদ্ধকে এখানে বেসিক্যালি বোঝানো হয়েছে। যে আমিন এত অল্প বয়সে, 17 বছর বয়স, তোমার বয়স থেকে অনেকের বয়স এখানে 17 বা 14, 15, তোমার থেকে 2 বছরের বড়। সে 17 বছর বয়সে একটা মানুষ ইন্টার ফার্স্ট ইয়ারে উঠে, ইন্টার ফার্স্ট ইয়ারে উঠে স্বাভাবিকভাবে, বা কি বলে, মাত্র মেট্রিক পরীক্ষা দেয়। তাহলে ওই বয়সে সে তোমার কাজ করতে যাচ্ছে, তাহলে তাকে জীবন যুদ্ধ অনেক কষ্ট, মানে কষ্টকর একটা মুহূর্ত সে পার করছে না? হ্যাঁ, অনেক একটা কষ্টকর মুহূর্ত তার কি পার করছে কিন্তু ভাইয়া। তো এই জন্য বলেছে যে আমিন ইজ 17 ইয়ার্স ওল্ড, আমিনের বয়স মাত্র কি 17 বছর বয়স যখন যুদ্ধ শুরু হয়েছে। ওয়ান মানডে, একদিন সোমবারে, আফটার সাপার, সোমবার একদিন সোমবার রাতে, সাপার মানে কি? সাপার বলতে বুঝে রাতের খাবার। তো আমিন এবং তার মা রাতের বেলা একদিন রাতে খাবার দাবার কমপ্লিট করে যে খেয়েছে, খাওয়ার পরে হি, হি বলতে এখানে আমিনকে বুঝেছে, কারণ হি মানে কি ছেলে, তাহলে আমিন, আর সোনাভান হচ্ছে মেয়ে, তাহলে কি হবে সেখানে সি হবে। তাহলে হি মানে বেসিক্যালি এখানে আমিনকে বুঝাইতেছে, এবং সি বলতে এখানে তার মা সোনাভানকে কিন্তু বুঝাইতেছে। তাহলে বুঝতে হবে কিন্তু প্রোনাউনগুলো বুঝে নিবা, হি হচ্ছে প্রোনাউন। তাহলে একদিন সোমবারে রাতের খাবার খাওয়ার পরে আমিন বলতেছে, অ্যানাউন্সেস, অ্যানাউন্সেস বলতে বোঝায় ঘোষণা দেওয়া, বলা, বলা, এটা হচ্ছে ভার্ব। এটা কি? এটা হচ্ছে আমাদের ভার্ব। তাহলে আমিন বলতেছে, কি বলতেছে? যে হি উইল গো টু ওয়ার, সে যুদ্ধে যাবে, মানে সে কাজ করতে যাবে, সে জীবিকা নির্বাহ করতে যাবে, জিনিসপত্র বিক্রি করতে যাবে। তাদের যে শাকসবজি আছে বা ডিম আছে, এই যে তাদের যে হাঁসের খামা, তাদের কয়েকটা হাঁস ছিল, তাদের কিছু মানে পোষা প্রাণী ছিল, ওই মুরগি বা হাঁস, সেখান থেকে ডিম হইতো, ওই ডিমগুলো নিয়ে এসে বাজারে যাবে, ওই ডিমগুলো সে বিক্রি করবে, বিক্রি করে যে উপার্জন করবে, ওই উপার্জন দিয়ে তাদের সমাজ, তাদের মানে ঘর চলবে, সংসার চলবে। তাহলে আমিন বলছে যে আমি যুদ্ধে যাব, আমি কাজ করতে যাব। সোনাভান শ্রাইকস ইন সারপ্রাইজ, শ্রাইকস বলতে বোঝে আতকে উঠা, অবাক হয়ে সে আতকে উঠছে। শ্রাইকস ইন সারপ্রাইজ, শ্রাইকস মানে তোমার আতকে ওঠা, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে আমাদের ভার্ব। ইন সারপ্রাইজ, ইন হচ্ছে আমাদের প্রিপোজিশন, ইন কি আমাদের প্রিপোজিশন, এবং সারপ্রাইজ এটা হচ্ছে আমাদের নাউন। সে অবাক হয়ে আতকে উঠেছে, অবাক সহকারে তোমার কি আতকে উঠেছে। তাহলে সোনাভান স্ট্রাইকস ইন সারপ্রাইজ, সে অবাক হয়ে আতকে উঠেছে। ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, মা বলছে, সোনাভান বলছে কি তুমি আমাকে একা ছেড়ে যাবা? মানে সোনাভান যখন তার হাজবেন্ড মারা যায়, যখন আমিনের বাবা মারা যায়, তখন সোনাভান তো আর একা হয়ে গেছে না ভাইয়া? পরিবারে কি আছে? আমিন আছে, তার মা আছে। তাহলে আমিন যদি কাজ করতে চলে যায়, মানে জীবিকা নির্বাহ করতে চলে যায়, তখন পুরা দিন আমিনের মা একা একা থাকবে না? একা একা থাকবে। সো বলছে যে ইউ ওয়ান্ট মি লিভ অ্যালোন, তুমি আমাকে একা একা রাখতে চাচ্ছ, তুমি আমাকে একা রাখবা? আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, ইট ওন্ট টেক লং, মা বলছে, মা এটা বেশি দিন মানে বেশি সময় লাগবে না। বলছে আমি যে কাজ করতে যাব, বিক্রি করে চলে আসব, বেশি সময় লাগবে না। হি অ্যাসিউরস হার, আমিন তার মাকে নিশ্চয়তা দিয়েছে। অ্যাসিউরস বলতে বোঝায় নিশ্চয়তা দেওয়া, নিশ্চয়তা দেওয়া। সো আমিন তার মাকে নিশ্চয়তা দিয়েছে, নিশ্চয়তা দেওয়া, নিশ্চয়তা দিয়েছে, এটা হচ্ছে আমাদের ভার্ব, এটা হচ্ছে আমাদের কি ভার্ব। সো বলছে ইট ওন্ট টেক লং, এটা বেশি সময় লাগবে না। হি অ্যাসিউরস, তার মাকে আমিন নিশ্চয়তা দিয়েছে যে না, আমি দ্রুত চলে আসব। আই উইল বি ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং, আফটার দ্য ট্রেনিং বলতে বুঝেছে এখানে ওই যে তোমার কি বলে, এটা বিক্রি করার পরে, কাজকর্ম করার পরে, জিনিসপত্র বিক্রি করার পরে সে আবার কি করে দ্রুতই বাড়িতে চলে আসবে, বাজার কাজগুলো শেষ করার পরে, বিক্রি করার পরে বাজারে বাড়িতে সে চলে আসবে। দ্যাট নাইট সোনাভান ক্যান নট স্লিপ, এবং ওই রাতে যখন আমিনের এই কথাগুলো শুনছে, সোনাভান টেনশনে পড়ে গেছে যে এতটুকু ছেলে কাজ করতে যাবে, আমি বাড়িতে একা একা থাকবো, খুব কষ্ট হবে, বাসে খুব টেনশন করা শুরু করছে। তো এই টেনশন, এই কষ্টে সোনাভান, তার মা, আমিনের মা, ওই রাতে ঘুমাইতে পারে নাই,
ওই রাতে ঘুমাইতে পারে নাই। দেখো তোমার অবস্থা, তোমার যদি আর্থিক অবস্থা অনেক ভালো হইতো তাহলে তোমার কি এত টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হইতো? হ্যাঁ, টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হইতো না, এত জীবিকা নির্বাহ করার চিন্তা ভাবনা করতে হইতো না। 17 বছর বয়সে, এত অল্প বয়সে কিন্তু জীবিকা নির্বাহ করার জন্য বাজারে গিয়ে ডিম বিক্রি করতে তোমার কিন্তু হইতো না। সো তাদের অবস্থা অনেক কঠিন, মানে অর্থনৈতিক অবস্থা তোমার যদি খারাপ হয় সমাজে, তাহলে তোমার ভ্যালুও কিন্তু অনেক কমে যাবে। মানুষ তোমাকে ভ্যালু কিন্তু দেওয়ার মানে খুব একটা ভ্যালু দিবে না। যাদের টাকা বেশি, অর্থনৈতিক অবস্থা বেশি, মানুষ তাকে না পারতেও সম্মান দেখায়। কিন্তু তোমার অবস্থা যদি খারাপ হয়, তুমি যদি নিজেকে ওই অবস্থায় না নিতে পারো, তুমি ভবিষ্যতে কিন্তু সম্মান অ্যাচিভ করতে পারবে না। হ্যাঁ, মানুষের বিহেভিয়ারে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। মানুষের টাকার থেকেও বিহেভিয়ার, ব্যবহারটা অনেক বেশি ম্যাটার করে। তোমার টাকা আছে কিন্তু তোমার ব্যবহার খারাপ, মানুষ তোমাকে রেসপেক্ট করবে না। আবার তোমার টাকা নাই, তোমার ব্যবহার ভালো, মানুষ তোমাকে রেসপেক্ট করবে। সো দুইটার কম্বিনেশনই আমাদের কাছে প্রয়োজন। এখন বিহেভিয়ারটা কোন জায়গা থেকে আসবে? তোমার ব্যবহার যে ভালো হবে, এটা কোন জায়গা থেকে আসবে? এটা বেসিক্যালি আসবে হচ্ছে তোমার শিক্ষা থেকে। এটা কোন জায়গা থেকে আসবে? তোমার শিক্ষা থেকে তোমার ব্যবহারটা আসবে। পারিবারিক শিক্ষা, তোমার যে একাডেমিক শিক্ষা, এই জায়গা থেকে তোমার ব্যবহারটা আসবে। তার মানে শিক্ষা যদি ভালো হয়, তোমার ব্যবহার ভালো হবে। তোমার ব্যবহার ভালো হলে মানুষ তোমাকে সম্মান করবে। কিন্তু তোমার যদি ব্যবহারই খারাপ থাকে, তোমার টাকা পয়সা থাকলেও কোনো লাভ কিন্তু নাই। সেই জন্য বলেছে এখানে টাকা পয়সা দরকার, বাট তার আগে শিক্ষা, বিহেভিয়ারকে আমাদের লাইফে প্রয়োজন। এনিওয়ে, সো দ্যাট নাইট সোনাভান ক্যান নট স্লিপ। সোনাভান তোমার মানে ঘুমাতে পারে নাই। আফটার সান আপ, যখন সূর্য উঠেছে, শি ওপেন্স দ্য ডাক কূপ। ডাক কূপ বলতে বোঝায় হাঁসের খোয়ার। হাঁসের খোয়ার, খোয়ার বলতে বোঝায় হাঁসের ঘর। আমরা লক্ষ্মীপুরের দিকে হাঁসের কূপকে বেসিক্যালি খোয়ার বলি। খোয়ার মানে ঘর, হাঁসের ঘরকে বলি। তুমি তো গ্রাম বাংলার দিকে ছোট্ট একটা ঘর থাকে না, যেখানে মুরগি, হাঁস পার হাঁস রাখা হয়। সো এখানে তোমার হচ্ছে খোয়ার বা ঘরকে বোঝানো হয়েছে। সো হাঁসের ঘর, ডাক কূপ, দেখো হাঁসের, এটা হচ্ছে হাঁসের ঘরকে বোঝানো হয়েছে। তো দেখো এই যে ডাক কূপ, এখানে কূপটা হচ্ছে আমাদের নাউন। এই কূপটাও কি, কূপটা হচ্ছে আমাদের এখানে নাউন। আর ডাক, এই ডাকটা হচ্ছে আমাদের এখানে কি, অ্যাডজেক্টিভ। এই ডাকটা হচ্ছে আমাদের এখানে অ্যাডজেক্টিভ। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, ডাক তো একটা প্রাণীর নাম, ডাক তো একটা প্রাণীর নাম, তাহলে কেন এটা অ্যাডজেক্টিভ হইলো? কেন এটা অ্যাডজেক্টিভ হইলো? কেউ কি বলতে পারবা? কেউ কি বলতে পারো ভাইয়া? যে এখানে কূপটা হচ্ছে ঘর, এটা নাউন, কিন্তু ডাক তো একটা প্রাণীর নাম, তাহলে কেন এটা আমাদের মানে অ্যাডজেক্টিভ হইলো? আচ্ছা, কেন কেন হইলো? দেখো ভাইয়া, মনে রাখবা, দেখো এখানে ডাক, এই ডাক এটা হচ্ছে নাউন। আমার এই যে ঘর, কূপ, এইটাও কি নাউন? তাহলে এইটাও নাউন, এটাও নাউন, এইটাও নাউন। দুইটা নাউন না ভাইয়া? এখানে দুইটা নাউন না ভাইয়া? দুইটা নাউন হয়, মানে এখানে আমার দুইটা নাউন। মনে রাখতে হবে, যখন পাশাপাশি পাশাপাশি যদি দুইটা নাউন বসে, পাশাপাশি যদি দুইটা নাউন বসে, তখন আগের যে নাউনটা আছে না ভাইয়া, আগের যে নাউনটা আছে, ওই নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। ওই নাউনটা কি হয়ে যায়? ওই নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, সেটা আর নাউন থাকে না। পাশাপাশি দুইটা নাউন থাকলে আগের নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। কেন হয়ে যায়? বিকজ এই নাউনটা পরের নাউনকে মডিফাই করে, মানে এই ওয়ার্ডটা পরের ওয়ার্ডটাকে মডিফাই হিসেবে কাজ করে। তো মডিফাই করার কারণে এটা নাউন, কিন্তু কাজ করতেছে কিসের মতো করে? অ্যাডজেক্টিভের মতো করে। এটা কিসের মতো কাজ করে? অ্যাডজেক্টিভের মতো করে কাজ করে। যেমন আমি যদি বলি যে ম্যাঙ্গো ট্রি, দেখো এই যে ম্যাঙ্গো, আমি কিন্তু অনেক ডিটেলসে পড়াচ্ছি তোমাদেরকে। কেউ যদি বলো ফাস্ট পড়ান, ফাস্ট পড়ান, তাহলে তুমি ক্লাস থেকে চলে যাও, তুমি রেকর্ড 2x স্পিডে রেকর্ড দেখে নিও ভাইয়া। দেখো এই যে ম্যাঙ্গো ট্রি, ম্যাঙ্গো ট্রি, ম্যাঙ্গো কি নাউন, এবং ট্রি কি, ট্রি হচ্ছে আমাদের নাউন। ট্রি হচ্ছে আমাদের নাউন, তাহলে দুইটা নাউন, তাহলে এই যে আগের যে নাউনটা আছে ম্যাঙ্গো, এটা হয়ে যাবে আমাদের অ্যাডজেক্টিভ। এটা কি আমাদের অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সো পাশাপাশি দুইটা নাউন থাকলে, মনে রাখবা, পাশাপাশি দুইটা নাউন থাকলে আগের নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এটা নাউন, কিন্তু কাজ করতেছে কিসের মতো? অ্যাডজেক্টিভের মতো। তাই এই ওয়ার্ডটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। এই আগের নাউনটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। নাউন কিন্তু কাজ করতেছে অ্যাডজেক্টিভের মতো, তাই আগের ওয়ার্ডটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। বুঝছো? নাউন অ্যাডজেক্টিভ। যেমন আমি কি, আমি হচ্ছে, দেখো আমি হচ্ছে ইংলিশ টিচার, তাই না? তাই তো, আরেকটা লেস চলে আসছে, ইংলিশ টিচার। তাহলে এখানে দেখো ইংলিশ নাউন, টিচারও কি নাউন, তাহলে আগের যে ইংলিশটা, এটা হচ্ছে আমাদের কি হয়ে যাবে? নাউন অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, এটা আমাদের নাউন অ্যাডজেক্টিভ হয়ে যাবে। গট ইট? সবাই আসলে বুঝতে পেরেছি। তো এখানে বলেছে দেখো, শি ওপেন্স দ্য ডাক কূপ, ডাকটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কূপটা হচ্ছে নাউন। এনিওয়ে, তাহলে সকালবেলা সোনাভান তোমার হচ্ছে হাঁসের ঘরটাকে খুলে দিয়েছে। দ্য ফ্লক্স
স্ট্রিমস আউট, স্ট্রিমস বলতে বোঝায় দ্রুত বের হয়ে আসা, ফ্লক বলতে কি বোঝায়, পালকে বোঝায়, হাঁসের দলকে বোঝায়, দল বা পালকে বোঝায়। তো হাঁসের পাল, ঘোড়ার পাল হয়, ভেড়ার পাল হয়, হাঁসের যে দল, হাঁসের দল বল নিয়ে তোমারও কি ঘর থেকে দ্রুত বের হয়ে আসছে। স্ট্রেচেস, স্ট্রেচেস বলতে বোঝায় তোমার কি, তোমার হচ্ছে এদিক ওদিক ছোটাছুটি করতেছে। স্ট্রেচেস মিন্স তোমার কি প্রসারিত হওয়া, ছোটাছুটি করা, তারা এদিক ওদিক ছোটাছুটি করতেছে। অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মিল, কোয়াক্স বলতে বোঝায় ডাকাডাকি করা। কোয়াক্স মিন্স কোয়াক কোয়াক করে কি হাঁস কি ডাকে না, ওই হাঁসের যে ডাক, ওই ডাকের মতো করে তারা ডাক দিচ্ছিল, হাঁস ডাকছিল। অ্যারাউন্ড হার, তার চারপাশে, সোনাভানের চারপাশে হাঁস ডাকছিল। কেন ডাকছিল? বিকজ ফর দেয়ার মর্নিং মিল, তাদের সকালবেলার যে খাবার, ওই সকালবেলার খাবারের জন্য তারা সবাই কি করছিল, ডাকাডাকি করছিল সোনাভানের চারপাশে। ওকে, সোনাভানের চারপাশে তোমার কি তারা ডাকাডাকি করছিল যে খাবার কোথায়, খাবার কোথায়। এনিওয়ে দেখো, শি টেক্স লঙ্গার দেন ইউজুয়াল, শি বলতে এখানে সোনাভানকে বুঝাইছে। সোনাভান টেক্স লঙ্গার দেন ইউজুয়াল, মানে ওই দিন সকালে সোনাভান একটু দেরি করে তোমার হচ্ছে হাঁসের ঘরটাকে খুলেছে। সোনাভান একটু দেরি করে হাঁসের ঘরটাকে খুলছে। কেন? কারণ আগের রাতে আমিনের কথা শুনে সে অনেক টেনশনে পড়ে গিয়েছে যে আমার ছেলে কাজ করতে যাবে, এই বয়সে কাজ করতে যাবে, তাহলে তার তো জীবন যুদ্ধে অনেক মানে কষ্ট হবে তার। এজন্য সোনাভান বলছে যে তোমার মানে টেনশনে ছিল, সকালবেলা তোমার ঘুম থেকে উঠে দেরি করে উঠছে, লেট করে উঠছে, উঠার কারণে সে ঘরটা, হাঁসের ঘর একটু লেট করে তোমার খুলেছে। তো এই জন্য হাঁসগুলো খুব ক্ষুধার্ত ছিল, ক্ষুধার্ত থাকার কারণে তারা দ্রুত বের হয়ে চিৎকার দিচ্ছিল যে খাবার কোথায়, খাবার কোথায়। ওকে, সে মিক্সেস ওয়াটার উইথ রাইস হাস্ক, রাইস হাস্ক দেখো, সোনাভান যখন তোমার হাঁসগুলো বের হয়েছে তখন হাঁসকে খেতে দিছে। কি খেতে দিছে ভাইয়া? দেখো, সি মিক্সেস ওয়াটার, সে পানির সাথে রাইস হাস্ক, রাইস হাস্ক বলতে বোঝায় ওই যে ধান, চালের যে তোমার যে ধানের যে কুড়া আছে না ভাইয়া, ধানের কুড়া, ধানের যে কুড়া তোমরা চিনো, ধানের কুড়া চিনো ভাইয়া, ধানের কুড়া চিনো না? ওই যে চাল যখন মেল থেকে বের হয়, ধানের কুড়া, ওই যে তোমার ধানের যে খোলসটা থাকে, ওই খোলসটা তোমার যে মানে তোমার, আমি তো কুড়া বলি, রাইস হাস্ক, ভুসি, ভুসি, রাইট, আমরা দেশে কুড়া বলি বা ভুসি বলি। তাহলে ধানের যে কুড়া বা ভুসি, ওইটা পানির সাথে সে মিক্সড করে দিয়েছে। মিক্সড করে দেওয়ার পরে কোথায় মিক্স করে দিয়েছে ভাই? দেখো, ইন অ্যান আর্থেন বোল, আর্থেন বোল বলতে বোঝায় মাটির পাত্র, আর্থেন বোল বলতে বোঝায় মাটির পাত্র। সো একটা মাটির পাত্রে, একটা মাটির পাত্রে সে তোমার ওই ধানের যে তোমার কি বলে কুড়া, ওইটা তোমার হচ্ছে খোসাগুলো ভিজিয়ে দিয়েছিল এবং দেখো অ্যান্ড পুটস ইট ডাউন, এবং সেটা নিচে রাখছে, পুটস ইট ডাউন। দে গোবল ইট আপ ইন 5 মিনিটস, গোবল বলতে কি বোঝায়? একদম খেয়ে ফেলাকে বুঝাইছে এখানে। গোবল, হাঁসগুলো কি তোমার একদম গিলে খেয়ে ফেলছে, তাৎক্ষণিক গোগ্রাসে খেয়ে ফেলছে। ইন 5 মিনিটস অ্যান্ড হেড ফর দ্য পন্ড, এবং 5 মিনিটের মধ্যে ওই খাবারটা খেয়ে গপাগপ করে খেয়ে তারা তোমার কি পুকুরের দিকে যাওয়া শুরু করছে। হেড ফর দ্য পন্ড, তোমার কি পুকুরের দিকে তারা যাওয়া শুরু করেছে। সো এই হচ্ছে তোমার কি সকালবেলা সিনারিও। লেট করে তোমার দরজা খুলেছে, এবং দরজা খোলার পরে হাঁসগুলো ক্ষুধার্ত ছিল, তাদের একটা মাটির পাত্রে তোমার হাঁসের চালের কুড়া খেতে দিয়েছে পানিতে মিক্সড করে, একটা মাটির পাত্রে তারা ওই জিনিসগুলো খেয়ে গপ গপ করে খেয়ে তোমার হচ্ছে কি পুকুরের দিকে যাওয়া শুরু করেছে। হেড, হেড মানে যাওয়া, হেড মানে যাত্রা করাকে বুঝেছে ভাইয়া। হ্যাঁ, হেড মানে যাত্রা করাকে বোঝানো হয়েছে, হেড ফর দ্য পন্ড। এরপরে দেখো, আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন্স বাই দেন। ওকে, আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন্স বাই দেন, আমিন তোমার এর মধ্যে ওই হাঁসগুলো বের করার পরে, হাঁসের পরে আমিন তোমার হচ্ছে মুরগিগুলোকে বের করে দিয়েছে। লেট আউট মানে বের করেছে। চিকেন বাই দেন। হি লিফটস হিজ 12 উইক ওল্ড ককরেল মতি অ্যান্ড সিটস অন দ্য ভারান্দা, এবং ওই মুরগিগুলোর মধ্যে 12 সপ্তাহের তার একটা মোরগ ছিল, ককরেল, ককরেল বলতে বোঝায় কি মোরগ, তার একটা মোরগ ছিল, ওই মোরগের নাম হচ্ছে মতি। মোরগের নাম কি? মোরগের নাম হচ্ছে মতি। সে ওই তার 12 সপ্তাহ বয়সী ওই মতিকে নিয়ে, মোরগকে নিয়ে সে তোমার কি বারান্দায় গিয়ে বসছে। তাদের ঘরের যে বারান্দা আছে, ওই বারান্দাকে মোরগকে নিয়ে তোমার হচ্ছে, হ্যাঁ মোরগের নাম মতি, ওই মতিকে নিয়ে, মোরগকে নিয়ে কাঁধে নিয়ে তোমার কি বারান্দায় গিয়ে বসছে ভাইয়া। তার যে ঘরে যে বারান্দা আছে, বারান্দায় গিয়ে সে বসছে। এরপর দেখো, ডিউরিং হিজ ব্রেকফাস্ট হি ডাজ নট স্ট্রাইক আপ এনি কনভারসেশন, যখন
আমিন যখন সকালে নাস্তা করছিল, মানে আমিন যখন সকালে নাস্তা করছিল, হি ডাজ নট স্ট্রাইক আপ, সে কোনো কথা বলে নাই, এনি কনভারসেশন, সে কোনো কথাবার্তা বলে নাই। হ্যাভিং নোটিসড সোনাভানস পাফি আইজ, আচ্ছা যখন নাস্তা করতেছিল, নাস্তা করতে করতে সে দেখতেছে যে তার মায়ের চোখগুলো ফোলা ফোলা। ফাফি বলতে বোঝায় ফোলা, ফাফি বলতে বোঝায় কি ফোলা। সো সে সোনাভানের ফোলা চোখ দেখতে পাইছে, পাফি আইজ, সোনাভানের খোলা চোখ সে দেখতে পাইছে। সোনাভানের খোলা চোখ মানে ফোলা চোখ সে দেখতে পাইছে, মানে সারা রাত তার মা অনেক টেনশন করছে, ঘুমায় নাই, কান্নাকাটি করতে পারে, তাহলে এই সমস্ত জিনিস করে তার মায়ের চোখ ফুলে গেছে। তো সে তার মায়ের চোখটা দেখে সে দেখে যে খুব ফুলে আছে, কারণ মা টেনশন করতেছিল। আমিন এটা দেখে খুব কষ্ট পাইছে। হি নোজ নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট। সো আমিন তার গতকাল রাতে যেটা ঘটছে, গতকাল রাতে সে তার মাকে বলেছে যে মা আমি কাজে যাব। এই কথাটার কারণে কি তার মা অনেক কষ্ট পাইছে, তার মা কান্নাকাটি করতেছে যে আজকে তোর বাবা থাকলে তোকে এত কষ্ট করতে হইতো না। এই আক্ষেপে, এই কষ্টে তার মা হয়তো বা কান্নাকাটি করছে। তো আমিন গতকাল রাতের কথাটা আর তুলতে চায় নাই, গতকাল রাতের কথাটা কি আর শুনতে চায় নাই, কারণ ওই কথা বললে মা আরো বেশি কষ্ট পাইতে পারে। তা দুঃখের কথাটা কি সে আর বলতে চায় নাই। আচ্ছা, লাস্ট নাইট সাবজেক্ট মানে গতকাল রাতের বিষয় আমিন আর তুলতে চায় নাই। এরপর কি বলছে দেখো, হি ইটস হিজ গ্ল্যান্স, আচ্ছা হি ইটস হিজ গ্ল্যান্স টু দ্য সাইড ডাউন অ্যান্ড দ্য ককরেল ইটিং রাইস ইন সাইলেন্স। আচ্ছা, হি ইটস হিজ গ্ল্যান্স মানে সে তোমার হচ্ছে এক নজর সেদিকে তাকাইছে, টু দ্য সাইড মানে সে এক পাশে এক নজর তাকাইছে, তাকানোর পরে ডাউন এট দ্য ককরেল এবং ককরেল দিকে, মোরগের দিকে তাকাইছে, মতির দিকে তাকাইছে, অ্যান্ড ইটিং রাইস ইন সাইলেন্ট, এবং সে সকালবেলা নীরবে অল্প অল্প করে একা একাই ভাতগুলো খাচ্ছিল, সকালের ভাত খাচ্ছিল, কোনো কথা বলছিল না কারোর সাথে, সে ভাতগুলো কি খাচ্ছিল। ঠিক আছে, এখানে ক্যাস্ট হবে, হ্যাঁ এখানে ক্যাস্ট হবে, ইস্ট এখানে ক্যাস্ট হবে। হি ক্যাস্ট হিজ গ্ল্যান্স টু দ্য সাইড, সে তার নজর অন্যদিকে তাকাইছে, অন্যদিকে ঘুরে গেছে, মায়ের দিকে তাকায় নাই, অন্যদিকে ঘুরে সকালের ভাত খেয়ে সে তোমার কি নীরবে ভাত খেয়ে তার যাত্রা শুরু করছে। দেখো, টুডে ইজ হাটবার, টুডে ইজ হাটবার মানে ওই সোমবার দিন রাত, মঙ্গলবারের কথা বলছে এখানে। টুডে ইজ হাটবার, মঙ্গলবার দিন, আজকে মঙ্গলবার হচ্ছে বাজারের দিন, মার্কেট ডে, এটা হচ্ছে কি বাজারের দিন, আজকে বাজারের দিন। সোনাভান হ্যাজ অ্যারেঞ্জড দ্য থিংস আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল। সোনাভান তোমার আমিন বাজারে গিয়ে যা যা বিক্রি করবে সেগুলো সোনাভান তার মা সবকিছু তোমার অ্যারেঞ্জ করে দিয়েছে, সাজায় গুছিয়ে দিচ্ছে তার ছেলেকে। দেখো, সোনাভান হ্যাজ অ্যারেঞ্জড, সবকিছু সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছে, দ্য থিংস আমিন উইল টেক টু দ্য বাজার, যেগুলো বাজারে নিয়ে সেল করবে সবকিছু সে কি তোমার গুছিয়ে দিয়েছে। 2 ডজন এগস, 2 ডজন কি কি ছিল দেখো ভাই, 2 ডজন ডিম ছিল, 2 ডজন ডিম, অনেকগুলো মুরগি তো 2 ডজন বলতে কি বোঝায়, 24টা ডিম ছিল সেখানে। 2 ডজন এগস, এ শিফ অফ আরেকা নাটস, শিফ অফ আরেকা নাটস, আরেকা নাটস বলতে বোঝায় কি সুপারি, শিফ অফ আরেকা নাটস সুপারি, সুপারির একটা তোমার কি বলে এটাকে, এটা সুপারির তোমার ওই যে ঝুটি বলতে পারো তুমি, শিফ বলতে এখানে ঝুটিকে বলতে পারো তুমি। তো সুপারির একটা ঝুটি তোমার নিয়েছে। এ বটল গর্ড, বটল গর্ড বলতে বোঝায় কি তোমার হচ্ছে লাউ শাক, বটল গর্ড বলতে বোঝায় তোমার লাউ শাক, কি বোঝায় লাউ শাক। সো তোমার লাউ শাক, সুপারি, লাউ শাক, সুপারি এবং তোমার হচ্ছে কি ডিম, 2 ডজন ডিম নিয়ে আমিন তোমার বাজারে সব বিক্রি করতে গেছে, বিক্রি করে যে টাকা পাবে সে টাকায় তাদের সংসার চলবে। দ্য বাজার ইজ অ্যাবাউট আ মাইল অ্যাওয়ে, বাজারটা কতটুকু দূরে, 1 মাইল দূরে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট লাইন ভাই, এখান থেকে এমসিকিউ আসতে পারে, এখান থেকে কিন্তু অবশ্যই আমাদের এমসিকিউ আসতে পারে, এগুলো একটু মাথায় রাখবা। ওকে, সো বাজারটা হচ্ছে তোমার কি অ্যাবাউট আ মাইল অ্যাওয়ে, 1 মাইল দূরে তোমার হচ্ছে বাজার, সেগুলো মাথায় নিয়ে সে 1 মাইল যাবে, 1 মাইল যাবে। সবাইকে সুপারি চেনো না? হ্যাঁ, লাউ শাক, হ্যাঁ লাউ তো লাউ শাক, লাউ শাক কি বুঝছে এখানে, বটল গর্ড, লাউ নাকি লাউ শাক, এখানে লাউ বা লাউ শাক দুটাকে ইন্ডিকেট করতে পারে। লাউ ধরলাম, লাউ এবং লাউ শাক দুটা বেসিক্যালি সে কি নেওয়া শুরু করেছে, সেখানে গিয়ে বিক্রি করবে। সবাই তো সুপারি চেনো, সবাই সুপারি চেনো না, চিনো তো। এনিওয়ে দেখো, আমিন ওয়ার্স হিজ, আমি সুপারির একটা গল্প তোমাদেরকে বলি। ছোটবেলা আসলে সুপারির সাথে ভাইয়া অনেক বেশি কি বলে এটা, অনেক প্রিয় একটা ফল ছিল ভাইয়া সুপারির। মাঝে মধ্যে আমের থেকেও, কাঁঠালের থেকেও প্রিয় ফল ছিল সুপারি। কেন? কারণ আমার
দাদার বাড়িতে ভাইয়া জন্ম হয়েছে, ঠিক আছে, দাদার বাড়িতে বড় হয়েছি, কিন্তু জন্ম দাদার বাড়িতে, কিন্তু ম্যাক্সিমাম টাইম ভাইয়া নানুর বাড়িতে বড় হয়েছি। ভাইয়া ম্যাক্সিমাম টাইম নানুর বাড়িতে বড় হয়েছি। তো সুপারির দাম কিন্তু প্রচুর ভাইয়া, সুপারির দাম কিন্তু প্রচুর। হ্যাঁ, তুমি যদি একটা অ্যামাউন্ট, আমাদের 1 পন বলে, পন তোমার হচ্ছে 1 পন, 1 পন, 1 পন বলে। তো 1 পন সুপারির দাম কিন্তু অনেক টাকা, প্রায় 200-250 টাকা। হ্যাঁ হ্যাঁ, 200-250 টাকা। এখন এখন তোমার হচ্ছে কমে গেছে, আগে আয় কম ছিল, এখন বাড়ছে। তো সুপারির দাম কিন্তু এখন অনেক। তখন আমাদের তো টাকা তো খুব বেশি দিত না, আব্বু আম্মু টাকা দিত না, তখন কি করতাম, নানুর বাড়িতে চলে যেতাম। নানুর বাড়ি অনেক বড়, তো ওইখানে প্রচুর সুপারি গাছ, প্রচুর সুপারি গাছ। তো নানু হচ্ছে, আমরা চুরি করতাম, আমার খালাতো ভাই ছিল একটা লিমন, একটা খালাতো ভাই ছিল। তা আমি আর লিমন মিলে, আমার খালাতো ভাই মিলে আমরা একসাথে সুপারিগুলো পাড়তাম, পেড়ে বিক্রি করতাম। এবং সুপারির দাম যখন পেতাম, টাকা বেশি পেতাম না, হয়তো 40-50 টাকা পেতাম, কিন্তু ওই 40-50 টাকা আমাদের সময়, আমার কাছে মনে হতো যে কত বেশি টাকা জানি পেয়ে গেছি, মানে হিউজ অ্যামাউন্ট অফ টাকা কিন্তু তখন মনে হতো পেয়ে গেছি। তো চুরি করতাম না। দেখো নানুদের জিনিস, পরে নানুরা তো বুঝতোই যে আমরা নেই। চুরি কি হয়, চুরি বলতে বোঝায় যে গৃহস্থের জিনিসগুলো একদম হক মেরে খেয়ে ফেলা। নানুর বাড়ির জিনিস আমাদের হক আছে না, নানুর বাড়ির জিনিস আমাদের হক আছে না ভাইয়া? চুরি কাকে বলে, যে তোমার জিনিস আমি চুরি করে তোমার হক মেরে আমি খেয়ে ফেললাম, এটাকে বলা হয় চুরি। কষ্ট দিয়ে আমি জিনিসটা নিয়ে ফেললাম, কিন্তু নানু তো কষ্ট পাচ্ছে না, তাই না? আমাদের হক তো আছে। তো সেখান থেকে আমরা নিয়ে নিয়ে বিক্রি করতাম। যদিও প্রথমত একটু বকা দিত, বাট পরে সব ঠিক হয়ে যেত, কিছু বলতো না। অফকোর্স এটা আমাদের চুরি কিন্তু হইতো না, এটা কোনো ক্ষতির কিছু নাই। তোমরা ডেফিনেটলি নানুর বাড়িতে গিয়ে, দাদার বাড়িতে গিয়ে এগুলো মজার জন্য করতেই পারো। আমি বলছি না যে অন্য বাড়িতে, মানে অন্যের কোনো জিনিস নিয়ে ফেলো, অন্যের কোনো জিনিস তুমি নষ্ট করো, চুরি করে নিয়ে আসো, নেভার এভার ডু দিস, কখনো এটা করবা না, ঠিক আছে? আমরা এটা করবো। ওকে, ভাইয়ের বয়স বেশি না ভাইয়া, রৌনক জামান ভাইয়ের বয়স মাত্র 15 বছর, 15 বছর ভাইয়া। দেখো, আমিন ওয়ার্স হিজ শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি। তো আমিন লুঙ্গি পরে, এবং তার উপরে সে কি তোমার হাফ হাতা শার্ট, শর্ট স্লিভ বলতে বোঝায় সেটা হাফ হাতা শার্ট পরছে, ঠিক আছে? সেটা তোমার হচ্ছে হাফ হাতা শার্ট পরছে, হাফ হাতা শার্ট পরে তোমার ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি, তার লুঙ্গির উপরে তার লুঙ্গির উপরে তোমার হচ্ছে কি একটা ফুলের শার্ট, ফুলের যে শার্টগুলো হয় না, ওই ফুলের ডিজাইন ছিল তার শার্টের মধ্যে। সেই শার্ট পরে বাজারের দিকে যাওয়া শুরু করছে, উপরে নিচে লুঙ্গি, উপরে শার্ট। হি হুইসেলস অ্যাজ হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর টু কম হিজ হেয়ার। হি হুইসেলস বলতে বোঝায় সে শীষ বাজাইছে, শীষ বাজাইছে, শীষ বাজিয়ে তোমার হচ্ছে সে তোমার কি বলে ক্লাউডি মিরর, ক্লাউডি মিরর বলতে বোঝায় ঘোলা, ক্লাউডি মিরর বলতে বুঝে তোমার কি ঘোলা আয়নার সামনে সে দাঁড়াইছে। টু কম হিজ হেয়ার, কম বলতে বোঝায় চুল আঁচড়ানো, সে তার চুলটাকে আঁচড়াবে, চুলটাকে আঁচড়ানোর জন্য তার যে আয়না ছিল ঘোলা, একটা ক্লাউডি বলতে বোঝায় ঘোলা, ঘোলা আয়নার সামনে দাঁড়াইছে। খুব বেশি বড় লোক তো না তারা, অনেক দিনের পুরনো আয়না। হ্যাঁ, তো ওই শার্ট পরে ঘোলাটে আয়নার সামনে দাঁড়িয়ে সে তোমার নিজের চুলটাকে ঠিক করে বাজারের দিকে রওনা দিছে। আচ্ছা, এরপর দেখো, প্লেসিং দ্য রেটেন বাস্কেট অন হিজ হেড। রেটেন বলতে বোঝায় বেত, রেটেন বলতে বোঝায় কি ভাই, বেত। তো সে বেতের যে বাস্কেট, বেতের মধ্যে, বেতের বাস্কেটে, বেতের ঝুড়িতে সবকিছু সে নিয়েছে, বেতের ঝুড়িতে সে সবকিছু নিয়েছে। সো প্লেসিং দ্য রেটেন বাস্কেট অন হিজ হেড, তার মাথার মধ্যে সে বেতের ঝুড়িটা নিছে। বিফোর সেটিং অফ, যাওয়া মানে যাত্রা শুরু করেছে। হি হলার্স আই এম অফ মা। হলার্স বলতে বোঝায় জোরে বলা, চিৎকার দিয়ে বলা, চিৎকার দিয়ে বলা যে আই এম অফ মা, আমি যাচ্ছি মা, ভালো থেকো, আমি যাচ্ছি। সোনাবান ওয়াচেস হিম গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার। সোনাবান তার ছেলেকে দেখছে যে ওই বাজারে যাওয়ার সময়, বাজারে যাওয়ার সময় তোমার হচ্ছে একটা নদী পার হতে হয়, একটা নদী, ব্যাংক, একটা নদীর মানে তোমার পার হতে হয়, পার হয়ে বাজারে যেতে হয়। তো সোনাবান দেখছিল তার ছেলে যাচ্ছে, ওয়াচেস, যতক্ষণ পর্যন্ত তার ছেলেকে দেখা যায় ততক্ষণ পর্যন্ত সে তার ছেলের দিকে তাকিয়েই ছিল, ছেলের দিকে সে কি তাকিয়েই ছিল, ঠিক আছে? ওকে, তো ওয়াচেস হিম গো অ্যালং, সে ছেলেকে যতদিন একা একা যাচ্ছে, ছেলের দিকে তাকিয়েছিল। অফ দ্য লিটল রিভার, তো ছোট নদী পার হওয়া পর্যন্ত, যতদূর পর্যন্ত দেখা যায় সে যাচ্ছিল, তার ছেলের দিকে তাকিয়েছিল। ফর দ্য ফার্স্ট টাইম ইট অকার্স টু হার দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ। এবং এই প্রথম সে তার ছেলেকে, আমিনকে দেখে মনে করতেছে যে না, আমার ছেলে বড় হয়েছে। এই প্রথম তার ছেলেকে একটা দায়িত্ব দেওয়ার পরে মনে হচ্ছে যে না, ছেলেটা বড় হয়ে গেছে। সেই দুদিনের ছেলে কবে যে মানে দুদিন আগে জন্মগ্রহণ করলো, আজকে সে এত বড় হয়ে গেল। মনে হয় না তোমার বাবা মাকে জিজ্ঞেস করো, দেখো সন্তান কখনোই বাবা মায়ের কাছে বড় হয় না,
সন্তান সবসময় বাবা মায়ের কাছে ছোট থাকবে। তুমি কখনো তোমার মায়ের কাছে বলবে না যে মা আমি অনেক বড় হয়ে গেছি, আমাকে শাসন করা যাবে না এখন। নেভার এভার ডু দিস। আমার বয়স এখন যতই হোক না কেন, 15 তো না, আর একটু বেশি। আবার তোমরা যেটা বলতেছো 35, বাপরে বাপ, আমি তো আর তোমাদের কি বলে এটাকে আঙ্কেল বানায় দিচ্ছ না তো আমাকে। আঙ্কেল বানানোর তো কিছু নাই, আমি এখনো যথেষ্ট কম বয়সের একটা ছেলে। 20 আপ 20 অল্প কম বেশি হতে পারে, না এত না। 27, নো, নট লাইক দ্যাট 27, আরো অনেক কম, আরো অনেক কম। এনিওয়ে, আচ্ছা, হ্যাঁ, উম্মে হাফসা, ইউ আর রাইট, উম্মে হাফসা, ইউ আর রাইট। এনিওয়ে, তাহলে ভাইয়া বলছি, পরবর্তীতে যাই আমি। তো এখানে যেটা বলেছে ভাইয়া, যে আমার মা, আমি এখন যে বয়সী হই না কেন, আমি এখন যথেষ্ট মোটামুটি সবকিছু বুঝি শুনি, তারপরও মা বাবা শাসন করে। যে কোনো একটা ভুল করলে, মোবাইল একটু বেশি চালাইলে, বা মোবাইল নিয়ে মোটামুটি হচ্ছে একটু খেলতে গেলে বেশি, বা তোমার কি বলে বাইরে একটু বেশি থাকলে, রাত করে বাসায় ঢুকলে মা এখনো বকা দেয়, বাবা এখনো বকা দেয়। একটু লেট করে খাবার ঠিক মতো না খেলে মা এখনো বকা দেয়। বুঝতে পারছো কিনা? তো বাবা মা শাসন করবে, তুমি যে বয়সে হোক না কেন, তোমাকে কখনো বাবা মা বড় করে দেখবে না। তোমরা মনে করতে পারো যে মা আমাকে আজকে এই বকা দিল, এই সমস্যা করলে, শাসন করলো, আমি মায়ের সাথে কথা বলবো না, বাবার সাথে কথা বলবো না। এই ভুলগুলো কখনোই করো না। বাপ মা আজকে আছে, কালকে নাই। তারা বয়সের দিকে চলে যাচ্ছে, বয়স্ক হচ্ছে, তারা চায় সন্তানকে ভালো একটা অবস্থানে দেখতে। তো তোমাকে ভালো রাখার জন্যে, ভালো করার জন্যই তোমাকে শাসন করছে, তোমাকে হেল্প করছে, তোমাকে সাপোর্ট দিচ্ছে। তো তুমি তাদেরকে সম্মান করবা, তাদেরকে ভালোবাসবা, এবং কখনো তাদের মনে কষ্ট দিবা না। এমন কষ্ট হয় এমন কাজ কখনোই করবা না। ঠিক আছে? তো এই জন্য বলেছে যে সোনাভান এই প্রথম তার ছেলে আমিনকে দেখে মনে হচ্ছে তার ছেলে বড় হয়েছে। এই প্রথম এটা দেখে সে মনে করতেছে। আচ্ছা, হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার। আমিন তার বাবার বয়স, মানে হাইট, বাবার মতো উচ্চতা, বাবার যত বড় ছিল লম্বায়, তার বাবার মতো হয়ে গেছে সে বর্তমানে। তার বাবা উচ্চতা যতটুকু ছিল, বাবার মতো সে লম্বা হয়েছে। দেখতে মোটামুটি এখন ম্যাচিউর লাগতেছে, বড়, মানে আমিনকে দেখলে মোটামুটি এখন বড় লাগে ভাইয়া। হ্যাজ হিজ লং নেক অ্যান্ড স্ট্রেট শোল্ডার। এবং তোমার কি, তার বাবার মতোই তার এখন বড় গলা হয়েছে। নেক মানে কি, গলা। তার লম্বা গলা হয়েছে। ছোট বয়সের গলা ছোট ছিল, তার গলাটাকে একটু বড় হয়েছে। অ্যান্ড স্ট্রেট শোল্ডার, তার কি তোমার শোল্ডারটাও কি স্ট্রেট, সোজা হয়েছে। মানে শোল্ডারটাও কি স্ট্রং হয়েছে, সোজা হয়েছে। মানে একটা পুরুষ ছেলে যেমন হওয়া উচিত, আমিনকে দেখে এখন সেরকমই লাগে, সেরকমই কি লাগে। তাই জন্য বলেছে এই প্রথম আমিনকে দেখে তার বড় একটা ছেলে মনে হইতেছে, এতদিন আমিনকে বাচ্চা মনে হইতো। দেখো, ইন দ্যাট মোমেন্ট, এই মুহূর্তে সোনাবান রিয়েলাইজেস ইটস নট দ্য ওয়ার, ইটস দ্য ফাইটিং দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ। আচ্ছা, এই প্রথম সোনাবান বুঝছে যে এটা আসলে যুদ্ধ না। আমিন যে বলছে আমি যুদ্ধে যাব, সোনাবান এই প্রথম বলতেছে যে সোনাবান রিয়েলাইজেস, এই প্রথম, ইন দ্যাট মোমেন্ট, এই মুহূর্তে বুঝছে। রিয়েলাইজ মানে বুঝা, এটা ভার্ব। সে বুঝতে পেরেছে যে ইটস নট দ্য ওয়ার, এটা যুদ্ধ না। ওয়ার মানে নাউন, যুদ্ধ। দা, আচ্ছা এটা কোন পার্ট অফ স্পিচ বলো দেখি, দা কোন পার্ট অফ স্পিচ দেখি, বলো তো ভাইয়া। হ্যাঁ, আমাদের পোল দিব, একটু পরে পোল দিব ভাইয়া। দা কোন পার্ট অফ স্পিচ, কেউ বলতে পারবা? অ্যাডজেক্টিভ, এক্স্যাক্টলি অ্যাডজেক্টিভ। অনেকে এটা আর্টিকেল বলে, অনেকে এটা আর্টিকেল বলে, কিন্তু মনে রাখবা যে কোনো আর্টিকেল হচ্ছে অ্যাডজেক্টিভ। যে কোনো আর্টিকেলকে ভাই আমাদের অ্যাডজেক্টিভ। ওকে, তোমাদেরকে বলেছি। তো ইটস নট দ্য ওয়ার, সোনামান বুঝতেছে যে সে আসলে যুদ্ধে যায় নাই, সে কোথায় গেছে? ইটস দ্য ফাইটিং দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ। সো এটা হচ্ছে একটা লড়াই, এবং এই লড়াইটার সাথে আমিন, এই লড়াই করতে আমিন খুশি। ফ্যাসিনেটেড বলতে কি বোঝায়? ফ্যাসিনেটেড বলতে বোঝায় উৎসাহিত, অনেক বেশি আনন্দিত। তো বলছে এটা হচ্ছে জীবন যুদ্ধ, এটা আসল কোনো যুদ্ধ না, এটা হচ্ছে জীবন যুদ্ধ। এবং এই জীবন যুদ্ধের সাথে আমিন, মানে কি বলে, আমিন এই যুদ্ধটা করতে প্রস্তুত, আমিন এই যুদ্ধটা করতে আগ্রহী, খুশি। আচ্ছা, মানে আমরা যুদ্ধ বলতে মারামারি, হানাহানি এমনটা না। তুমি দেখবা তোমার লাইফের প্রথম জব করতে মানুষ অনেক খুশি হয়। মানুষ যখন প্রথম কোনো টাকা উপার্জন করতে যায়, প্রথম টাকা উপার্জন করবে, মায়ের কাছে এনে টাকাটা দিবে, বাবাকে টাকাটা দিয়ে কিছু কিনে দিবে, এই জিনিসটা কিন্তু তারা অনেক বেশি খুশি হয়, অনেক অনেক বেশি তারা কি হয়, খুশি হয় ভাইয়া। তো এই জন্য প্রথম কাজের জন্য আমি নিজে নিজে অনেক বেশি খুশি ছিল। লাইক হিজ ডেড ফাদার, হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং। মানে তার বাবা, ক্রেজি মানে কি, তার যে, লাইক হিজ ডেড ফাদার, তার তোমার কি মৃত বাবার মতো, হি ইজ ক্রেজি বলতে কি বোঝায়? অনেক বেশি উৎসাহিত, অনেক বেশি তোমার আগ্রহী। সে অনেক বেশি আগ্রহী, ক্রেজি, উন্মাদ। ক্রেজির যদি সঠিক অর্থ বলি উন্মাদ, পাগল। সেও কি পাগল, তার বাবার মতো পাগল। কি নিয়ে পাগল?
কি নিয়ে পাগল দেখো, অ্যাবাউট বুল ফাইটিং। সে বুল ফাইটিং বলতে কি, ওই যে ষাঁড়ের যে লড়াই, ওই যে গরুর লড়াই, ষাঁড়ের লড়াই হয় না ভাইয়া গ্রাম বাংলায়, ষাঁড়ের লড়াই হয়, ওই বুল ফাইটিং এর প্রতি সে অনেক বেশি আগ্রহী, অনেক বেশি পাগল সেটার জন্যে। কক ফাইটিং, মোরগ লড়াই, ষাঁড়ের লড়াই এবং কি তোমার হচ্ছে মোরগ লড়াই, হ্যাঁ ওই মোরগ ষাঁড়ের লড়াই এবং কি মোরগ লড়াই নিয়ে, এন্ড বোট রেসিং, এবং তোমার কি যে নৌকা বাইচ হয় না ভাইয়া, নৌকার যে দৌড় প্রতিযোগিতা হয় নৌকা বাইচ, ওই নৌকা বাইচ নিয়ে সে অনেক বেশি তোমার কি আগ্রহী, অনেক বেশি পাগল থাকতো। তার বাবাও ছিল এই বুল ফাইটিং, কক ফাইটিং এগুলো নিয়ে পাগল ছিল। আমিনও কি এই বুল ফাইটিং, কক ফাইটিং বা বোট রেসিং এগুলো নিয়ে কি অনেক বেশি পাগল, এগুলো নিয়ে কি অনেক বেশি উৎসাহিত, পাগল। তার বাবার স্বভাব, মানে মূলত এখানে বাবার স্বভাবটা আমিন পেয়েছে, বাবার স্বভাবটা কি আমিন পেয়েছে। দেখো দ্য সেম স্টাবর্ননেস, স্টাবর্ননেস বলতে বোঝায় জেদ, স্টাবর্ননেস বলতে কি বোঝায়, জেদকে বুঝাইছে, জেদ, জিদ, জিদ থাকে না পুরুষের দেহে, জিদ থাকে না, প্রত্যেকটা পুরুষের দেহে যদি জিদ না থাকে সে কোনো পুরুষই না। তবে জিদটাকে কন্ট্রোল করতে হবে, জিদকে কন্ট্রোল করতে হবে, জেদকে কন্ট্রোল করতে হবে, ম্যাচিউর হতে হবে, ম্যাচিউর হতে হবে। তুমি রাগান্বিত হয়ে তুমি যাকে ইচ্ছা তাকে ঘুষা মারলা, মেরে ফেললা, নো, রাগকে কন্ট্রোল করতে হবে। জেদ, কিসের জেদ থাকতে হবে তোমার কাছে, তোমার কাছে জেদ থাকতে হবে পড়াশোনা করার জেদ, সে আমার থেকে ভালো নাম্বার পাচ্ছে আমি কেন পাচ্ছি না, তোমার এই জেদ থাকতে হবে। কাউকে ক্ষতি করার জন্য জেদ থাকতে হবে না, ঘুষি মারার জন্য জেদ তোমার দরকার নাই, বুঝছো? জেদ থাকবে ভালো কিছু করার জন্য জেদ, সে দেশের জন্য এই কাজ করছে আমি কেন পারছি না, আমি দেশের জন্য এই কাজটা করব। সে তার বাবা মাকে এটা কিনে দিচ্ছে, বাবা মার কথা অনুযায়ী চলছে, বাবা মাকে খুশি করতে পারতেছে, আমি পারছি না, আমাকে এটা করতে হবে। সো জেদ, তো আমিনের দেহে তার বাবার মতো জেদ ছিল। দেখো দ্য সেম স্টাবর্ননেস ফ্লোজ ইন হিজ ব্লাড, তার আমিনের রক্তে তার বাবার মতো জেদ আছে। তার বাবা যে কাজগুলো করতো, যে গুণাবলী ছিল, আমিনের রক্তে রক্তে সে গুণাবলী তার কি বলে ব্লাডের মধ্যে আছে। once he decides on something nothing can stop him, so once he decides মানে যখন আমিন কোন জিনিস সিদ্ধান্ত নেয়, ডিসাইডস মানে সিদ্ধান্ত নেওয়া, ইটস আ ভার্ব, সিদ্ধান্ত নেয়, আমিন যখন কোন জিনিস সিদ্ধান্ত নেয় অন সামথিং যে কোনো জিনিসের উপরে, নাথিং ক্যান স্টপ হিম, কোন জিনিস আমিনকে স্টপ করতে পারে না, কোনো জিনিস আমিনকে বন্ধ করতে পারে না। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি এটা করে দেখবো, আমি এটা করব, এটা আমিন করেই ছাড়ে। সো এই জেদ সবার প্রয়োজন, আমি একবার লক্ষ্যটাকে বাস্তবায়ন করলাম, আমি এটা করার জন্য হাতে নিয়েছি সবকিছু, এটা করেই ছাড়বো। এই জেদ, এই স্টাবর্ননেস আমাদের সবার মধ্যে থাকা উচিত। এন্ড দেন পরে কি বলছে দেখো, হার লিটল সান নাও আ ম্যান, আমিন বলছে, সোনাভান বলছে যে তার ছোট ছেলে এখন একটা পুরুষ। হার লিটল সান নাও এ ম্যান, তার ছেলে এখন একজন পুরুষ হিসেবে নিজেকে তোমার দেখতে পাচ্ছে। Even up to his 15th birthday, barely a day passed without neighbors appearing with a slew of complaints. কি বলছে দেখো, আমিনের বয়স এখন 17 বছর, আমিন দেখতে এখন একটা পুরুষের মতো, কিন্তু 15 বছর বয়স। দেখো ইভেন আপ টু হিজ 15 ইয়ার্স, 15 বার্থডে, তার 15তম জন্মদিন পর্যন্ত, মানে 15 বছর পর্যন্ত একটা দিনও বাদ যায় নাই যেই দিন না তার প্রতিবেশী আমিনের বিরুদ্ধে নালিশ নিয়ে আসতেছিল। মানে 15 বছর পর্যন্ত প্রত্যেক দিন আমিন কোনো না কোনো অঘটন করত, আমিন কোনো না কোনো কি অঘটন ঘটাইতো, এবং ওই ঝামেলা করার কারণে তার প্রতিবেশীরা আমিনের বিরুদ্ধে প্রতিদিন নালিশ নিয়ে আসতো অনেকগুলো। স্লিউ অফ, দেখো স্লিউ অফ কমপ্লেন্স বলতে বোঝায় একদম নালিশ, এক গুচ্ছ, মানে অনেকগুলো নালিশ নিয়ে তার মায়ের কাছে সবাই আসতো, যে আপনার ছেলে এটা করছে, আপনার ছেলে ওইটা করছে। মানে সে 15 বছর পর্যন্ত আমিন একদম বাচ্চা ছেলে ছিল, 15 বছর পর্যন্ত কি আমিন একজন বাচ্চা ছেলে ছিল। প্রতিদিন কারো বাড়ির এটা চুরি করত, কারো বাড়ির এই ক্ষতি করত, কারো এটা করত, সেটা করত, নানান ঝামেলা করত, এবং সবাই আমিনের বিরুদ্ধে নালিশ নিয়ে তার মায়ের কাছে আসতো, বুঝছো? দেখো এখন সে পুরুষ হয়েছে, কিন্তু আগের দিনগুলো ভিন্ন ছিল, এমনটা বোঝানো হয়েছে এখানে। সো ইভেন আপ টু হিজ 15th বার্থডে, তার 15তম জন্মদিন পর্যন্ত, বেয়ারলি এ ডে পাস, বেয়ারলি বলতে বোঝায় একদিনও পার হয় নাই, এমন একদিনও পার হয় নাই যে নালিশ নিয়ে আসে নাই মানুষ। বেয়ারলি এ পাস ডে উইদাউট নেইবার্স অ্যাপিয়ারিং উইথ আ স্লিউ অফ কমপ্লেন্টস, মানে প্রায় প্রতিদিন এমন এক, বেয়ারলি বলতে বোঝায় অনেক কম, বেয়ারলি বলতে বোঝায় অনেক কম, মানে নাই বললেই চলে, একদিনও আসে নাই
যেদিন মানুষ নালিশ নিয়ে আসে নাই। প্রত্যেকটা দিন মানুষ নালিশ নিয়ে আসছে, ঠিক আছে? সো barely a day passed without neighbors appearing with a slew of complaints. Neighbors appearing বলতে বোঝায় উপস্থিত হওয়া, অ্যাপিয়ারিং বলতে বোঝায় উপস্থিত হওয়া। সো প্রতিদিন প্রায় প্রতিদিন, একদিনও বাদ যায় নাই, প্রতিদিন তোমার প্রতিবেশী তার বিরুদ্ধে নালিশ নিয়ে আসতো। আচ্ছা, সামটাইমস ওয়ান অর টু টার্নড আপ ফ্রম আদার ভিলেজ, এবং মাঝে মধ্যে কি হইতো, প্রতিবেশী না, অন্য গ্রাম থেকে মানুষ এসে তার বিরুদ্ধে নালিশ করে দিয়ে যেত। এতটা দুষ্ট ছিল আমিন এতটাই কি দুষ্ট ছিল। সো প্রতিবেশীদের মানে অন্য গ্রাম থেকেও কি তার বিরুদ্ধে নালিশ নিয়ে আসতো। দে পিকড ইনটু দ্য হাউস অ্যান্ড আস্কড, ডাজ আমিন লিভ হিয়ার? সো দে পিকড ইনটু দ্য হাউস, তারা ঘরের মধ্যে ঢুকে যেত বা ঘরের সামনে আসতো, ঘরটাকে খুঁজে বের করতো, খুঁজে বের করে বলতো যে আমিন কি, সোনাবানের মাকেই বলতো যে আমিন কি এখানে থাকে? অনেকে দেখো না দ্রুত গিয়ে নালিশ করতে গিয়ে আমরা বলি না যে এখানে কি আর কেউ থাকে, আমিনের বাড়ি কোথায়, আমাকে বলেন, আমিনের বিরুদ্ধে নালিশ আছে, এমন বলি না আমরা মাঝে মধ্যে এমনটা বলি। তো এখানে বলেছে দেখো, দে পিকড ইনটু দ্য হাউস অ্যান্ড আস্কড, ডাজ আমিন লিভ হিয়ার? আমিন কি এখানে থাকে কিনা? তো সোনাবান উড সাই বলতে বোঝায় দীর্ঘ শ্বাস নেওয়া, সাই বলতে বোঝায় কি দীর্ঘ শ্বাস নেওয়া। আমরা অনেক সময় আফসোস করে বলি না, উফ, আমরা কি এভাবে আফসোস করি না ভাইয়া? আফসোস করি, মাঝে মধ্যে আফসোস করছো যে কি হয়ে গেল, ওফ, এভাবে আফসোস করি না আমরা? আফসোস করি। সো দেখো এখানে সোনাভান উড সোনাভান তোমার কি অনেক দীর্ঘ শ্বাস নিত যে হোয়াট ডিড হি ডু, মানে তার ছেলে, সে বুঝতো তার ছেলে অন্য একটা কাহিনী করে আসছে। মানুষ যখন বলতো সোনাভান কি এখানে তোমার কি বলে এটাকে ঝামেলা করে আসলে, আফসোস করে তখন বলে যে আমার ছেলে তাহলে আরেকটা ঝামেলা করে আসছে। তাহলে হোয়াট ডিড হি ডু, সে কি করেছে, সোনাভান জিজ্ঞেস করতো। সে কি করেছে দেখো, বলতেছে যে বলতেছে যে ইউর সান স্টোল মাই ডেড জুস, তোমার ছেলে আমার খেজুর রসটা চুরি করছে। ডেড জুস মানে খেজুর রস, ওকে, আমার ডেড জুস খেজুর রস চুরি করছে। এমটাইড দ্য জুস পটস হ্যাঙ্গিং অন দ্য ডেড ট্রিজ, এমটাইড বলতে বোঝায় শেষ করে ফেলা, এমটাইড বলতে বোঝায় শেষ করে ফেলা, শেষ করা। সো এমটাইড দ্য জুস পট, খেজুর গাছে যে রস ঝুলিয়ে থাকে না, ওই রসের ঝুড়ি, রস খেয়ে শেষ করে ফেলে, ওই মানে ঝুড়িটা রেখে আসতো কিন্তু রসটা সে খেয়ে ফেলছে। তাহলে এমটাইড দ্য জুস পটস হ্যাঙ্গিং অন দ্য ডেড ট্রিজ, জুসটা খেয়ে ফেলতো। সোনাভান উড সাই অ্যাগেন, সোনাভান আবার তোমার কি করতো, আবার নিঃশ্বাস ফেলতো, আবার কি সে দীর্ঘশ্বাস আফসোস করে নিঃশ্বাস ফেলতো। দেন আস্ক দ্য ভিজিটর টু পার্ডন হিম, দেন সোনাভান কি করতো, যে বলতো যে আমার ছেলেকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন, আমার ছেলে আর করবে না। আর কি করার আছে, ছেলে তো এটা করছেই, এটা তো সত্যিকার অর্থেই করছে, তো ছেলের হয়ে মা ক্ষমা চাইতো, আর কি করতো, যেটা আমরা করি, যেটা আমরা আকাম করে আসি, বাপ মায়ের কষ্ট হয়, করা উচিত না কিন্তু করবা না। শি হেটেড সেইং দ্যাট শি উড রেইজড হার সান অ্যালন, শি হেটেড সেইং দ্যাট শি উড রেইজড হার সান অ্যালন, মানে সোনাভান এটা বলতে চাইতো না, সোনাভান তার ছেলেকে একা একাই বড় করছে। দেখো বাবা না থাকলে সন্তানকে লালন পালন করে বড় করা, শাসন করা কিন্তু খুব কঠিন, বাবা না থাকলে সন্তানকে শাসন করা একটু কঠিন। তারপরে সোনাভান চেষ্টা করছে তার ছেলেকে যথেষ্ট ভালোভাবে শাসন করে বড় করার জন্যে। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে এটা হয় নাই, কিছু কিছু ক্ষেত্রে চুরি হইতো, খারাপ হইতো, বুঝছো? সো শি হেটেড, সোনাভান কখনো বলতে চাইতো না যে আমি আমার ছেলেকে একা একা বড় করছি, মাফ করে দেন, এটা সোনাভান বলতো না। মানে কারো কাছ থেকে সে তোমার কি বলে, ওই যে আমরা বলি না যে আমাদেরকে তোমার আর একটা ওয়ার্ড আছে না, মনে আসতেছে না, মানে কারো কাছ থেকে সে সিম্প্যাথি নিতে চাইতো না, অনুগ্রহ চাইতো না। সোনাভান কখনো কারো থেকে সিম্প্যাথি চাইতো না, যে তার ছেলে, তার বাবা নাই, মাফ করে দেন, এই জিনিসটা সে কখনো বলতো না। সে নিজের একটা মানে নিজের একটা কি আত্মসম্মান বোধ তার ছিল, আত্মসম্মান বোধ এটা ছিল। তো শি হেটেড, সোনাভান চাইতো না, হেট মানে ঘৃণা করতো, সেইং দ্যাট শি হ্যাড রেইজড হার সান অ্যালন, এখানে হ্যাড বলতে শি এই যে অ্যাপোস্ট্রফি ডি দ্বারা বুঝাইছে, শি হ্যাড বুঝাইছে, হ্যাডের পরে ভার্বের V3, কিন্তু এটা হ্যাডের পরে ভার্বের V3, ওকে। তো শি হ্যাড রেইজড হার সান অ্যালন, সে তার ছেলেকে একা একা বড় করছে, এটা সে বলতে চাইতো না, কারণ ছেলের ক্ষেত্রে কিন্তু বাবারও অবদান আছে, ওইটা সে অস্বীকার করতো না সোনাভান। ইফ শি কুড স্পেয়ার দেম শি উড ব্রিং হাফ আ ডজন এগস, আচ্ছা, ইফ শি কুড স্পেয়ার দেম,
ক্ষতিপূরণ দেওয়া, স্পেয়ার বলতে কি বোঝায়, ক্ষতিপূরণ দেওয়া। সো তোমার কি ইফ শি কুড স্পেয়ার দেম, সে তাদেরকে ক্ষতিপূরণ হিসেবে কি করতে পারতো, সোনাভান কিছু করতে পারতো না, জাস্ট বিনিময় দেখো উড ব্রিং হাফ আ ডজন এগস অ্যান্ড হ্যান্ড দেম টু দ্য ভিজিটর। এখন সোনাভান বলতো যে ঠিক আছে আমার ছেলে যেহেতু এই কাজটা করতো, নেন আমার ঘরে কিছু ডিম আছে, এই অর্ধেক ডিম আপনি নেন, হাফ আ ডজন মানে 6টা ডিম, তাদেরকে 6টা ডিম দিত, কম বেশি করে ডিম দিত, ডিম দিয়ে তাদেরকে শান্ত করতো, দেন তাদের বাড়িতে পাঠাইতো, যে না আমার ছেলে তো ক্ষতি করছে আপনার, ঠিক আছে নেন এই ডিমগুলো নেন আপনার সন্তানকে দিয়েন, দেখো প্লিজ টেক দিস ফর ইউর চিলড্রেন, আপনার সন্তানকে এগুলো দিয়ে খাওয়ায়েন, খেজুর রস খাইছে ঠিক আছে, আমার ছেলে খাইছে তো আমি আপনাকে এই ডিমগুলো দিলাম, এগুলো আপনার ছেলেকে দিয়েন, ঠিক আছে। এট নাইট সোনাভান ক্লাইম্বস আউট অফ আর বেড, মানে একদিন সন্ধ্যায় তোমার হচ্ছে সোনাভান তার বেড থেকে উঠে বসে, ক্লাইম্বস আউট বলতে বোঝায় উঠে বসা, ঘুম থেকে উঠে সে বিছানায় বসছে, ক্লাইম্বস আউট অফ আর বেড, তার বিছানা থেকে উঠে বসছে, ক্লাচেস দ্য হারিকেন ল্যাম্প, ক্লাচেস বলতে বোঝায় ধরা, মানে তোমার ঝুলিয়ে ধরা, ক্লাচেস দ্য হারিকেন ল্যাম্প, সে হারিকেনের যে বাতিটা ছিল ওই হারিকেনটা নিয়ে কোথায় গিয়েছে, অ্যান্ড টিপটোজ ইনটু আমিনস রুম, এবং আস্তে আস্তে গুটি গুটি পায়ে, টিপটোজ বলতে কি বোঝায়, টিপটোজ বলতে বোঝায় গুটি গুটি পায়ে তোমার কি সে আমিনের রুমে গিয়েছে, গুটি গুটি পায়ে সে আমিনের রুমে। সো দেখো কি বলছে এখানে, হারিকেন ল্যাম্প অ্যান্ড টিপটোজ ইনটু আমিনস রুম, এবং কি তোমার কি আমিনের রুমে অল্প অল্প করে কি তোমার হচ্ছে রুমে গিয়েছে, ঠিক আছে, গুটি গুটি পায়ে রুমে গিয়েছে, যে তার ছেলে কাজ করে আসছে, তার ছেলে এত কাজ করে আসছে, ছেলে কিন্তু আদর করতে চায় না মা, হ্যাঁ পা টিপে টিপে, ছেলেকে কি মা দেখো না রাতের বেলা যখন তুমি 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 তো দেখো না, তুমি যখন অসুস্থ থাকো তোমার মা কিন্তু অবশ্যই তোমার পাশে গিয়ে রাতের বেলা জ্বর চেক করে, জ্বর আছে কিনা, করে কিনা ভাইয়া, জ্বর আছে কিনা মা কিন্তু দেখে, বাবা কিন্তু দেখে জ্বর আছে কিনা ভাইয়া, শরীরের কি অবস্থা, বা তুমি অনেক পরিশ্রম করে আসতে বাপ মা কিন্তু তোমার মুখ মুছে দেয়, তোমাকে গালে চুমু দেয়, তুমি তো এগুলো বুঝো না, বাপ মা যে তোমার অবর্তমানে তোমাকে যে সবকিছু দেখায় না, যে কতটা ভালোবাসে, এটা একটা মাই বুঝে, তুমি হয়তো বা বুঝো না, যখন তুমি বড় হবা তুমি তো একসময় বাবা মা হবে না, তো তুমি যখন বড় হবা তখন তুমি বুঝবা যে এই তোমার ভালোবাসাটা কতটুকু, মায়া দরদটা কতটুকু। তো দেখো সোনাভানোর ক্ষেত্রেও সেম, তার ছেলে যেহেতু অনেক পরিশ্রম করতেছে, পরিশ্রম করে তোমার যখন রাতের বেলা ঘুমাইছিল তখন অল্প গুটি গুটি পায়ে আমিনের রুমে যেত, আমিনের রুমে গিয়ে আমিনকে আদর করতো। দেখো শি স্ট্যান্ডস বাই হিজ বেড, সে তার বেডের পাশে দাঁড়াইতো, অ্যান্ড লুকস এট হার স্লিপিং সান, এবং তার ঘুমন্ত ছেলের দিকে সে তাকাইতো যে আমার ছেলে ঘুমাচ্ছে, কত সুন্দর লাগছে, মা কত খুশি হইতো তার ছেলেকে দেখে। হি স্নোর্স হিজ লাইক হিজ ফাদার, স্নোর্স বলতে বোঝায় কি নাক ডাকা, স্নোর্স বলতে কি বোঝায় নাক ডাকা, এই যে নাক ডাকি নাম রে হবে সো নাক ডাকা, তো বলছে যে সে তার বাবার মতোই নাক ডাকতো, সে তার বাবার মতোই কি নাক ডাকতো ঘুমানোর সময়। আচ্ছা এরপর দেখো হি হ্যাজ হার লাইট স্কিন অ্যান্ড বাটন নোজ, তো তার লাইট স্কিন বলতে বোঝায় ফর্সা, লাইট স্কিন বলতে কি ফর্সা, তার স্কিন ছিল একটু হালকা একটু ফর্সা ছিল, অ্যান্ড বাটন নোজ বলতে বোঝায় বুতামের মতো গোল গোল নাক ছিল আর কি, বাটন নোজ বলতে কি বোঝায় চ্যাপটা বা তোমার হচ্ছে কি গোল নাক, গাল নোক নাকটা ছিল আর কি বোচা নাক, বাটন নোজ মানে গোল গাল চ্যাপটা বোচা নাক ছিল। শি টাচেস হিজ চিক, মা তার ছেলের গালটা ধরতো, এভাবে গালটা ধরে আদর করতো, আদর করতে চাইতো। হিজ ব্রড ফোরহেড, তার বড় যে কপাল, কপালের মধ্যে মা আদর করতো, টাচ করতো। শি সাপ্রেসেস আর ডিজায়ার টু লাই বিসাইড হিম লাইক দ্য ওল্ড ডেজ হোয়েন শি স্লেপ্ট কার্ডলিং হার বেবি। আচ্ছা তার মনের মধ্যে সোনাভানের মনের মধ্যে একটা সুপ্ত ইচ্ছা ছিল, সাপ্রেস আর ডিজায়ার, ডিজায়ার বলতে বোঝায় ইচ্ছা, ডিজায়ার বলতে বোঝায় কি ইচ্ছা, সাপ্রেস বলতে কি বোঝায় সুপ্ত, সাপ্রেস বলতে কি বোঝায় সুপ্ত, যে ইচ্ছা প্রকাশ করে নাই, সোনাভান যে ইচ্ছা কি প্রকাশ করে নাই, সোনাভান যে ইচ্ছা কি প্রকাশ করে নাই। তো সোনাভানের মনের মধ্যে একটা ইচ্ছা ছিল, মায়ের মনে একটা ইচ্ছা ছিল যে তার মানে সোনাভানের ইচ্ছা করছিল যে ছেলেকে জড়িয়ে ধরে তার পাশে ঘুমানো, ছেলেকে জড়িয়ে ধরে বুকের মাঝে জড়িয়ে ধরে মা ছেলের পাশে ঘুমাবে বা ছেলেকে নিয়ে ঘুমাবে, আদর করবে ছেলেকে, যেমনটা ছোটবেলায় যখন বেবি ছিল সোনাভান আমিন যখন বাচ্চা ছিল বাচ্চাকে কোলে নিয়ে মা অনেক আদর করতো না,
ওই ছেলেকে সে এমনভাবে আদর করতে চেয়েছিল, কিন্তু ছেলেটা এখন বড় হয়ে গিয়েছে, এটা কি সে পারছিল না। তো এই তার ইচ্ছাটা সুপ্ত একটা ইচ্ছা ছিল, যেটা কি ছোটবেলায় যেমন ছেলেকে আদর করত, ঠিক বড় হয়ে কি ছেলেটা তার মাকে আদর, মানে মা তার ছেলেকে আদর করতে চেয়েছে, ঠিক একইভাবে কোলে নিয়ে বুকে জড়িয়ে রেখে আদর করতে চেয়েছে। এটা সুপ্ত ইচ্ছা তার মায়ের মনে ছিল। দেখো, এ ওয়ার্নিং কামস ফ্রম ওল্ড চৌকিদারস ইয়াং ওয়াইফ। তো এরপরে তোমার কি, মানে পরের দিন ওল্ড চৌকিদারস ইয়াং ওয়াইফ, তুমি দেখবা পরের দিন চৌকিদারের কি হয়েছে, চৌকিদার এলাকার যে চৌকিদারের ইয়াং ওয়াইফ, চৌকিদারের যে তোমার ইয়াং যে বউ ছিল, যুবতী যে বউ ছিল, ওল্ড চৌকিদার। দেখো এখানে কি বলছে, চৌকিদার ছিল বয়স্ক কিন্তু তার বউ ছিল ইয়াং। চৌকিদার ছিল বয়স্ক কিন্তু তার বউ ছিল ইয়াং। চৌকিদাররা অনেকগুলো বিয়ে করে, সাধারণত দেখবা চেয়ারম্যান চৌকিদার তার পাওয়ার থাকে, তো পাওয়ার থাকলে তারা অনেকগুলো কি বিয়ে করে। তাহলে ইয়াং ওয়াইফ, তার যুবতী একটা বউ ছিল চৌকিদারের। তো চৌকিদারের যুবতী বউ একদিন এসে কি করছে দেখো, ওয়াচ ইউ রুস্টার, মানে তাকে ওই সোনাভানকে থ্রেট দিচ্ছিল, হুমকি দিচ্ছিল। একদিন চৌকিদারের বউ এসে সোনাভানকে হুমকি দিচ্ছিল, থ্রেট মানে হুমকি দেওয়া, সোনাভানকে হুমকি দিচ্ছিল। কি হুমকি দিচ্ছিল ভাইয়া? দেখো বলছে যে ওয়াচ ইউর রুস্টার, তোমার মোরগকে দেখে রাখো। রুস্টার মানে কি মোরগ, মতিকে বুঝেছে আর কি, তোমার মোরগগুলোকে দেখে রাখো। আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস অ্যাগেন, তোমার মোরগগুলো আমার বাড়িতে চলে আসে, আমি তোমার মোরগগুলোকে আমার বাড়িতে আর দেখতে চাই না, আমার বাড়িতে কি আর দেখতে চাই না। ঠিক আছে, ওকে। এরপরে দেখো, ইফ সামওয়ান টাচেস মাই বয়, সোনাভান রেসপন্স। আচ্ছা, এখন দেখো মাই বয়, আচ্ছা এখানে মাই বয় বলতে কাকে বুঝেছে কেউ বলতে পারবা? মাই বয় বলতে কাকে বুঝেছে কেউ বলতে পারবা? ইফ সামওয়ান টাচেস মাই বয়, কেউ যদি আমার ছেলেকে টাচ করে, সোনাভান রেসপন্স, দে উইল সি দ্য কনসিকুয়েন্সেস, তারা তার ফলাফল দেখতে পাবে। দে উইল সি দ্য কনসিকুয়েন্সেস, মানে তারা তার ফলাফল দেখতে পাবে। কনসিকুয়েন্স বলতে বোঝে ফলাফল, বলছে তারা তার ফলাফল দেখতে পাবে, এটা হচ্ছে আমাদের নাউন। কনসিকুয়েন্স কি অবজেক্টে বসছে, এটা আমাদের নাউন। আচ্ছা, এখানে মাই বয় বলতে বেসিক্যালি মতিকে বোঝানো হয়েছে, মোরগকে বোঝানো হয়েছে, মতিকে বোঝানো হয়েছে, কারণ মতিকে সোনাভান মোরগ মনে করতো না, মনে করতো মতি তার আর একটা ছেলে, আমিনের মতো মতি তার আরো একটা ছেলে। আমিনকে যেরকম সে যত্ন করতো, আদর করতো, ভালোবাসতো, মতিকেও কি সে এরকম আদর করতো, ভালোবাসতো। বয় কেন বলছে? কারণ সে তো মোরগ, পুরুষ প্রাণী, পাখি, তাই না? তাহলে এই যে তোমার সে আমিনকে, মতিকে অনেক ভালোবাসতো, নিজের ছেলের মতো করে ভালোবাসতো। দ্যাটস ওয়াই বলেছে যে কেউ যদি আমার মতিকে, আমার ছেলেকে ক্ষতি করে, তাহলে আমি তার অবস্থা খারাপ করে ফেলবো, সে তার ফলাফল দেখবে। সেখানে বয় বলতে কিন্তু আমিনকে বুঝায় নাই, আমিনকে তো ভালোবাসেই, কিন্তু মতিকেও কি তার পরিবারের একটা অংশ হিসেবে মনে করে। তুমি ঘরে বিড়াল পালো না ভাইয়া? তুমি ঘরে কি বিড়াল পালো না? বিড়াল, হ্যাঁ, কুকুর, অনেকে কুকুর পালো, তাহলে বিড়ালকে, কুকুরকে তারা নিজের ক্লোজ মনে করে না? অনেক ক্লোজ মনে করে। তাহলে এমনটাই আর কি। দেখো, শি গ্রাউন্ডস মতি ফর অ্যান এন্টায়ার ডে। গ্রাউন্ডস বলতে বোঝায় আগলে রাখা, সে মতিকে রক্ষা করেছে, মানে সোনাভান, শি বলতে এখানে সোনাভানকে বুঝাইছে। সোনাভান মতিকে সারাদিন জড়িয়ে ধরতো, মানে সেভ করতো। আমিনকে কি করতো? সারাদিন সেভ করতো ভাইয়া। ওকে, ইট মেক্স হিম স্যাড, এটা কি তাকে খারাপ লাগাইতো। ইট মেক্স হিম স্যাড মানে তোমার হচ্ছে মানে তার মন খারাপ, মাঝে মধ্যে কি হইতো, তার মন খারাপ হইতো। গ্রাউন্ডস মানে তোমার রক্ষা করা, সরি দেখো, গ্রাউন্ডস মতি ফর অ্যান এন্টায়ার ডে। শি বলতে এখানে চৌকিদারের বউকে বুঝাইছে, চৌকিদারের বউকে বুঝাইছে, মানে সে চৌকিদারের বউ কি করছে? মতিকে পুরা দিন আটকে রাখছে। সো আটকে রাখার কারণে ইট মেক্স হিম স্যাড, এটা সোনাভানকে অনেক কষ্ট দিছে, বা মোরগকে, ওই মতিকে অনেক কষ্ট দিছে। মানে সারাদিন মতি তোমার হচ্ছে ওই যে তোমার চৌকিদারের বউয়ের বাড়িতে যাওয়ার কারণে চৌকিদারের বউ মতিকে আটকে রাখছে, এবং আটকে রাখার কারণে মতি অনেক কষ্ট পাইছে। মেক্স হিম স্যাড, মতি অনেক কষ্ট পাইছে, সারাদিন আটকে ছিল না, অনেক কষ্ট পাইছে। হিজ ফরলর্ন ক্যাপটিভিটি ক্রুসিফাইজ হার। ফরলর্ন ক্যাপটিভিটি বলতে বোঝায়, দেখো এখানে দেখো, হিজ ফরলর্ন ক্যাপটিভিটি, হিজ বলতে এখানে মতিকে বুঝাইছে, মতি। ফরলর্ন ক্যাপটিভিটি মানে মতি যে দীর্ঘক্ষণ বন্দী ছিল না ভাইয়া। ক্যাপটিভিটি মানে কি? বন্দি দশা। সে কি ছিল? অনেক বেশি বন্দি ছিল। তার যে বন্দি দশা বলছে, মতি যে বন্দি ছিল
তার এই বন্দি দশা দীর্ঘক্ষণ, ফরলন বলতে বোঝায় দীর্ঘক্ষণ মতি যে তোমার কি বলে এটাকে বন্দি ছিল, ক্রুসিফাইজ হার, ক্রুসিফাইজ বলতে তাকে তোমার রাগান্বিত করে ফেলেছে, তাকে কি তোমার হচ্ছে মানে রাগান্বিত করে ফেলেছে, এমনটা বুঝাইছে যে তার সোনাভানকে রাগান্বিত করে ফেলেছে। শি সেটস হিম লুজ দ্য ফলোয়িং মর্নিং, কি বলতে দেখো, শি সেটস হিম লুজ দ্য ফলোয়িং মর্নিং, তোমার হচ্ছে শি সেটস হিম লুজ দ্য ফলোয়িং মর্নিং, এবং সে কি তোমার হচ্ছে পরের দিন সকালে সে তাকে তোমার ছাড়বে, এমনটা বুঝাইছে এখানে। পরের দিন সকালে তোমার কি তাকে ছাড়বে, তাৎক্ষণিক ছাড়বে না, পরের দিন সকালে তাকে ছাড়বে, কারণ সে তোমার ইয়াং ওয়াইফ চৌকিদারের বউয়ের বাড়ি থেকে ঝামেলা করছে, বুঝছো? এই জন্য সে বলছে আমি তাকে সকালবেলা ছাড়বো। লেটস শি সেটস হিম লুজ দ্য ফলোয়িং মর্নিং, তাকে তোমার পরের দিন সকালে তাকে ছাড়বে বুঝাইছে। আমরা গল্পের প্রায় শেষের দিকে চলে আসছি ভাইয়া, আমাদের আর 2টা স্লাইড আছে, মাত্র 2টা স্লাইড, এটা পরে তোমাদেরকে ছেড়ে দিব। দেখো, সাম বয়েজ কাম, একদিন সকালে কি হইছে, সাম বয়েজ কাম এন্ড আস্ক সোনাভান টু লেন্ড দেম মতি ফর কক ফাইটিং এট এ ফেয়ার, দে আর হ্যাপি টু পে। তো একদিন সকালে কয়টা ছেলে আসছে, মতি মোরগ, অনেক শক্তিশালী মোরগ ছিল মতি অনেক শক্তিশালী মোরগ ছিল, তো সে মোরগ দিয়ে হয়তো বা সে কক ফাইটিং করতো, মোরগ লড়াই করতো, এবং মোরগ লড়াই থেকে তোমার সেখান থেকে কি ভালো একটা টাকা হয়তো বা পাইতো। তো একদিন সকালবেলা কয়েকটা ছেলে আসছে সোনাভানের কাছে যে তোমার মতিকে দাও, আমরা একটা মোরগ লড়াই করব, আমরা মোরগ লড়াই করব, আমরা আপনাকে পে করব। দেখো, দে আর হ্যাপি টু পে, আমরা তাকে পে করবো, আমরা আপনাকে টাকা দিব, আমরা হচ্ছে কি বলে এটাকে, কিছু মোরগটা আমাদেরকে দেন। নেভার শি টেলস দেম হি ইজ মাই সান, সোনাভান বলছে যে না, কখনোই না, আমি কখনোই তোমাদেরকে আমার মতিকে দিব না, মতি আমার ছেলেকে আমি তোমাদেরকে ভাড়া দিব না। মানডে ডাউনস উইদাউট মতিস ক্রাউনিং, মানডে ডাউনস, আচ্ছা ডন মানে সকাল, ডন বলতে কি বলতে সকাল, সো পরের দিন সকালে, সোমবার দিন সকালবেলা, ডাউনস উইদাউট মতিস ক্রাউনিং, মতি চিৎকার করছিল, মানে তোমার সকালবেলা কি হয়, মোরগ চিৎকার দেয় না, কুকুরু কুক ডাকে, তো সোমবার দিন সকালবেলা সকাল হয়েছে কিন্তু মতি আর ডাকে নাই। দেখো, উইদাউট মতিস ক্রাউনিং, মতি আর ডাকে নাই। হিজ কোল্ড বডি ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড, মানে তোমার তার যে ঠান্ডা বডি তোমার কি খাঁচার মধ্যে ডান দিকে পড়ে আছে, খাঁচার এক পাশে কি পড়ে আছে। লাইং এগেইনস্ট দ্য বাস্কেট, তোমার কি বাস্কেটের এক পাশে সে শুয়ে পড়ে আছে, বাস্কেটের ঝুড়ির এক পাশে কি পড়ে আছে। আইজ ক্লোজড, চোখগুলো বন্ধ। হিজ কিংলে হেড ডাউন, কিংলে বলতে বোঝায় কি রাজার মতো মাথা, মানে কিংলে বলতে কি বোঝায়, কিংসলে বলতে তোমার এখানে কি বোঝায়, রাজার মতো মাথা, রাজকীয় আর কি, রাজকীয় মাথা আর কি, তার রাজকীয় মাথা কি ডাউন পড়েছিল, হ্যাঁ, মানে মতি মারা গেছে ওই দিন সকালবেলা, সোমবার দিন সকালবেলা দেখে যে মতি মারা গেছে। এখন মারা যাওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে, কারণগুলো এখানে বলে নাই, হয়তোবা এই যে ছেলেগুলোকে তোমার হচ্ছে মোরগ দেয় নাই, ওই বাচ্চাগুলো হয়তোবা মোরগটাকে কোনো ক্ষতি করছে, কিছু খাওয়ায় মোরগটাকে মেরে ফেলছে, এমনও কি হইতে পারে, বুঝছো? হ্যাঁ, সকালবেলা তোমার কি দেখে যে মারা গেছে, বা ওই যে তোমার কি বলে এটাকে চৌকিদারের যে বউ আছে না ভাইয়া, চৌকিদারের বউ, হ্যাঁ, ওই চৌকিদারের বউ যে তাকে যে ওই মতিকে অনেক কষ্ট দিছে না ভাইয়া, তার বাড়িতে যাওয়ার পরে কষ্ট দিছে না, ওই কষ্ট দেওয়ার কারণে কি তোমার হচ্ছে এই ঝামেলাটা হতে পারে, যে মোরগ অসুস্থ হয়ে গেছে এবং সেখান থেকে মোরগটা মারা যায়। এখন দেখো, চৌকিদার শাসন করুক, চৌকিদার মোরগকে কষ্ট দেখ বা ছেলেগুলো কষ্ট দেখ, সোনাভান কিন্তু কোনো প্রতিবাদ করতে পারে নাই। কেন পারে নাই? কারণ সোনাভানের ওই ইকোনমিক কন্ডিশন, আর্থিক সমাজের যে শ্রেণী, সামাজিক অবস্থান অনেক নিচে, আর চৌকিদারের সামাজিক অবস্থান অনেক উপরে। এই সামাজিক অবস্থানের কারণে ওই সোনাভান কিন্তু কোনো কিছু মানে আলটিমেটলি হচ্ছে প্রতিবাদ করতে পারে না সামাজিক অবস্থানের কারণে। কিন্তু আজ যদি সোনাভানের আর্থিক অবস্থা, ইকোনমিক অবস্থা অনেক ভালো থাকতো, সে কিন্তু ঠিকই প্রতিবাদ করতে পারতো, বা সোনাভানকে কেউ টর্চারও করতো না যদি তার আর্থিক অবস্থা ভালো হইতো। সেজন্য বলেছে যে ক্লাসটা একটু বেশি হচ্ছে ভাইয়া, আর 3 থেকে 4 মিনিট ক্লাস হবে ভাইয়া, তারপরে শেষ হয়ে যাবে। দেখো, লাইং এগেইনস্ট দ্য বাস্কেট, আইজ ক্লোজড, হিজ কিংলে হেড ডাউন, তার রাজকীয় মাথাটাও কি পড়েছিল। উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ, সোনাভান ইজ মোশনলেস, সোনাভান একদম স্তব্ধ হয়ে গিয়েছে। সোনাভান
এই পড়ে থাকতে দেখে, শুয়ে থাকতে দেখে সোনাবান খুব স্তব্ধ হয়ে যায় যে মতি আর নাই, মতি কি আর নাই, মতি মারা গেছে, এটা মেনে নিতে পারছে না সোনাভান, এতটাই ভালোবাসে। তো প্রাণীদের সাথে সম্পর্কটা কিন্তু ইম্পর্টেন্ট, এবং সামাজিক শ্রেণীটা মেনটেন করাটা কি আমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখো, শি পুটস মতি টু রেস্ট বিসাইড হার হাজবেন্ডস গ্রেভ, সে মতিকে তার হাজবেন্ডের কবরের সাথে তাকে দাফন করছে। শি সাইজ, সাইজ মানে দীর্ঘশ্বাস নেওয়া, সে দীর্ঘশ্বাস নিয়েছে। প্লটস অ্যাক্রস দ্য এমটি ইয়ার্ড, প্লটস অ্যাক্রস দ্য এমটি ইয়ার্ড বলতে কি শূন্য, শূন্য যে উঠান ছিল তাদের বাড়ির যে উঠান, খালি উঠানে সে হাঁটছিল। স্টেপস অন টু অ্যান ইমটি ভারান্দা, এবং সেটা তোমার কি ইমটি, ইমটি মানে কি খালি, ইমটি বলতে কি বোঝায়, খালি বারান্দায় সে হাঁটছিল, খালি উঠানে সে হাঁটছিল। সে আগে হয়তো বা তোমার কি, আগে তোমার মনে করো যে মোরগ থাকতো বা বিভিন্ন ছেলে থাকতো, সবার সাথে আড্ডা, ছেলের আমিন না থাকলেও মোরগের সাথে সে আড্ডা দিত, মোরগের সাথে কথাবার্তা বলতে পারতো, সময় কাটাতে পারতো। এখন কেউই নাই, আমিনও বাজারে চলে গেছে, মতিও নাই, তার আলটিমেটলি কি কেউই নাই। সো বারান্দা ক্রাউলস ইনটু এমটি হোম, ক্রাউলস বলতে বোঝে হামাগুড়ি দেওয়া, হামাগুড়ি দেওয়া মানে খালি বাড়িতে, খালি বাড়িতে সে হামাগুড়ি দিচ্ছিল। অ্যান্ড সিটস অন দ্য এজ অফ অ্যান এমটি বেড, এবং তো এজ মানে কোনা, এজ বলতে বোঝে কি কোনা, একটা তোমার কি খালি, খালি বিছানার, খালি বিছানার কোনায় সে বসে থাকতো, সে শুয়ে থাকতো, মানে পুরো বাড়ি খালি, জাস্ট মানে সোনাভান তার মতি, আমিনের মা একা একা সেখানে বসে আছে ভাইয়া। তাহলে এই পুরো গল্পটাকে আমাদের খুব কষ্ট করে একটা গল্প না। দেখো, অ্যানাদার মর্নিং ব্রেকস, আরেকটা সকাল আসলো, নুন দুপুর আসলো, অ্যান্ড আফটারনুন বিকাল আসলো, অ্যান্ড গো মানে আরেকটা দিন আসলো, সকাল আসলো, দুপুর যায়, বিকেল যায়, বিকেল আসে যায়, দুপুর আসে যায়। দ্য বার্ডস ইন দ্য কুপস কোয়াক অ্যান্ড ক্রো, তোমার হচ্ছে ওই যে বার্ডস ইন দ্য কুপস, যে খোয়ার রয়েছে না ভাইয়া, হাঁসের যে খোয়ার, সেখান থেকে তারা শব্দ করে, কোয়াক তারা ডাকে, অ্যান্ড ক্রো এবং কি কাক ডাকে, কাক ডাকে, হাঁসগুলো ডাকে। নো ওয়ান লেটস দেম আউট, কিন্তু তাদেরকে কেউ বের করে না, মতি সোনাভান তাদেরকে আর বের করে না, কারণ তার মনটা অনেক খারাপ যে মতি মারা গেল, আমার একটা সন্তান মারা গেল, আমি কাকে নিয়ে সময় কাটাবো, তার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে। ফর দ্য ফার্স্ট টাইম সোনাভানস ডোরস ডু নট ওপেন, এবং এই প্রথম সোনাভানের দরজা খোলে নাই, এই প্রথম সোনাভানের দরজা খোলা হয় নাই। বুঝতে পেরেছ? আমিন কোথায়? আমিনটা হয়তো অন্য জায়গায় ছিল, আমিন অন্য জায়গায় ছিল, কিন্তু সোনাভানের হ্যাঁ শেষ হয়ে যাবে, 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ভাইয়া। সো এই যে সোনাভানের যে ক্লাস, সোনাভান যে তোমার আমিন মতিকে এত ভালোবাসতো, আমিনকে এত ভালোবাসতো, সন্তানের মতো ভালোবাসতো, কিন্তু তার মন এত খারাপ হয়েছে যে কিনা কি আলটিমেটলি আর দরজায় খুলতে ইচ্ছা হয় না, তাদেরকে খাবার দেওয়ার ইচ্ছা তার হয় নাই। মানুষ যখন দুঃখে থাকে, কষ্ট থাকে, মন যখন খারাপ থাকে, তখন লাইফটা অনেক অনেক ঝামেলার, মানে অনেক মানে কি বলে ডিপ্রেশনের মধ্যে মানুষের চলে যায়। বুঝছো? সো এই হচ্ছে আমাদের পুরো গল্প। এই পুরো গল্পের বেসিক্যালি হচ্ছে কি বলে এটাকে কাহিনী। সো আমি তোমাদেরকে এমসিকিউ কি দেখাবো নাকি তোমরা এমসিকিউ প্র্যাকটিস করে নেবে? অলরেডি ক্লাসটা আমাদের চলে গিয়েছে। আমি কিছু জেমস তোমাদেরকে দেই, কেউ জেমস তোমাদেরকে, মানে প্রাণীর সাথে সম্পর্ক আমাদের আছে, আমাদের জীবনটাকে সুন্দর করতে গেলে আর্থিক অবস্থা ইনক্রিজ করতে হবে ভাইয়া, এবং তোমার হচ্ছে আমাদের সামাজিক ব্যবহার এগুলো ঠিকঠাক করতে হবে। সবাই আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, একটা এমসিকিউ বলো দেখি কি হয়, এটার আনসারটা কি? সবাই একটা এমসিকিউ বলো তো, এই এমসিকিউর উত্তর বলো তো সবাই কি হবে। হোয়াট ডে দ্য উইক ইজ ইট, কোন সপ্তাহের কোন দিনের কথা বলেছে এখানে? বি, সোমবার। আরো একটা বলো দেখি কি হবে। হোয়াট মিল ডিড আমিন হ্যাভ বিফোর দ্য অ্যানাউন্সমেন্ট, কি খাচ্ছিল সে? অ্যানাউন্সমেন্ট, সে যে কাজ করতে যাবে, কাজ করে যাওয়ার আগে সে কি নাস্তা করছিল বলো দেখি, কি খাচ্ছিল, কি খাচ্ছিল বলো দেখি ভাইয়া? এই যে সাপার, সাপার, তারা কি রাতের খাবারটা খাচ্ছিল, সাপার। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের কি এমসিকিউ 3 এর আনসার। সবাই আশা করি বুঝতে পেরেছি। সো আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দেই, এগুলো তোমরা হচ্ছে হোমওয়ার্ক করবা, বাসায় ভাইয়াকে জানাবা। এই যে তোমাদেরকে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, এই দুটো কোশ্চেন তোমরা SW করে ভাইয়াকে গ্রুপে লিখবা, এবং গল্পটা কেমন লেগেছে, ক্লাসটা কেমন লেগেছে একটু আমাকে তোমরা জানাবা। আচ্ছা, আমি জেমস দিব, ডোন্ট ওয়ারি, ক্লাস শেষ করে তোমার জেমস অটোমেটিকলি চলে যাবে তোমাদের কাছে জেমস অটোমেটিক চলে যাবে। সাবিত, ভেরি গুড, কংগ্রেচুলেশনস, 9 আউট অফ 10 তুমি সেকেন্ড কুইজে পেয়েছো, ভেরি গুড, কংগ্রেচুলেশনস ভাইয়া। আমি জেমস একটু পরে দিব, ডোন্ট ওয়ারি, জাস্ট তোমরা একটা হোমওয়ার্ক লিখবা, 1 2 হোমওয়ার্ক, হ্যাঁ। দেন আরো দুটো হোমওয়ার্ক দিচ্ছি তোমাদেরকে,
এই যে 3-4 স্ক্রিনশট নিয়ে নাও, এটারও কি তোমরা হোমওয়ার্ক করবা। আর এইটা এই যে 5, এই 5টা কোশ্চেন তোমরা হোমওয়ার্ক করবা। কোথায় সাবমিট করবা? ভাইয়াদের যে ক্লাস 6 to 10 যে গ্রুপটা আছে না ভাইয়া, ক্লাস 6 to 10 যে গ্রুপটা আছে না, ওই ক্লাস 6 to 10 এই গ্রুপের মধ্যে তুমি হচ্ছে সাবমিট করলেই হবে। অথবা তোমাদের যে তোমরা যে এসএসসি 28 যে গ্রুপটা আছে না তোমাদের, ফ্রি যে গ্রুপটা, হ্যাঁ ফ্রি গ্রুপ, ওই ফ্রি গ্রুপের মধ্যে তোমরা সাবমিট করলেই হবে। ফ্রি গ্রুপের মধ্যে তোমাদের কি সাবমিট করলে এটা হবে। ওকে, আচ্ছা সবাই তাহলে ভালো থেকো, দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। সবাই অনেক অনেক ভালো থেকো। জেমস একটু পরে চলে যাবে, ডোন্ট ওয়ারি। ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু ক্লাসে ফিডব্যাকটা দিতে ভুলবা না। অনেক ডিটেলসে তোমাদেরকে পড়িয়েছি। মনে রাখতে হবে জীবনে শিক্ষা প্রয়োজন, কিন্তু শিক্ষার থেকে বিহেভিয়ার আরো বেশি প্রয়োজন। মানুষের বিহেভিয়ার প্রয়োজন, টাকা প্রয়োজন, শিক্ষা প্রয়োজন, বিহেভিয়ার সবচাইতে বেশি প্রয়োজন, ক্যারেক্টার সবচাইতে বেশি প্রয়োজন। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থাকো, সুস্থ থাকো এবং ভাইয়ের জন্য দোয়া করো। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা ওকে, সো আমি কয়েকজনকে জেমস দিচ্ছি এখানে, যারা খুব বেশি অ্যাটেন্টিভ ছিল আমি কয়েকজনকে জেমস প্রোভাইড করছি ভাইয়া। সো যেমন আমাদের এখানে সামিয়া রহমান তানিশাকে আমি জেমস দিচ্ছি। একটু অটো স্ক্রলটা অফ করা যেত না? আমি অফ করে দিচ্ছি এই যে। ওকে, সো এখানে আমি কাকে দিব বললাম যেন, সামিয়া কোথায়? এ সামিয়া রহমান কোথায় 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 সামিয়া, এই যে সামিয়া রহমান তানিশাকে দিচ্ছি সেন্ট জেমস। কোথায় এটা উপরে নিয়ে টান দিন, এটা উপরে টান দিয়ে দেন, এটা? দেন। এই তানিশা। ওকে, তানিশাকে 10টা জেমস দিচ্ছি আমি। আপনার 10টা জেমস। তারপর হচ্ছে নদী অধিকারীকে দিচ্ছি জেমস, সেম 10টা করে দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে তাজদিদ, তাই তাজদিদ একটু অ্যাটেন্টিভ কম ছিল মনে হলো, তাকে 5টা দিলাম। এন্ড তারপরে হচ্ছে আর কাকে দিব দেখি, ভাগ্যবান আরেকজনকে দিব, আরো 2জনকে 3জনকে দিব, 3জনকে। আব্দুল্লাহকে দিচ্ছি। আচ্ছা, তাজদিদকে 10টা দিলাম। আরেকজনকে দিব হিমেল দাস, 5টা দিলাম হিমেল। আরেকজনকে দেই রামিসা আঞ্জুম, তোমাকেও 5টা দিলাম। আচ্ছা 10টাই দিলাম, যাও। ওকে, তোমরা কি জেমস পেয়েছো? জেমস পেয়েছো কিনা একটু জানাও তো ভাই কমেন্ট করে। যাদেরকে জেমস দিয়েছে জেমস পেয়েছো? জেমস পেয়েছো তো না? হ্যাঁ হ্যাঁ পেয়েছে ভাইয়া, পেয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, দেখা হবে, আল্লাহ হাফেজ। আচ্ছা, আর যারা জেমস পাওনি ডোন্ট ওয়ারি, নেক্সট ক্লাসগুলো ভালো মতো করে করো, তুমি জেমস পেয়ে যাবা নেক্সট ক্লাসে।